আসসালামু আলাইকুম। ক্লাস শুরু করার আগে একটু আপনাদেরকে বলে নেই যে এটা 49তম প্রিলিমিনারি এক্সামের ক্লাস। আমি আজকে আপনাদেরকে শুধু শুধু প্রাণীবিদ্যার উপর কথা বলবো, এই সিলেবাসটা সম্পর্কে কিভাবে কি করা যায় আপনাদের। মূলত এটা একটা গাইডলাইন সেশনের জন্য আমি আসছি। তো ক্লাসের শুরুতে আগে আসলে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি আমার নাম মোহাম্মদ নাসিফ সাদাত। বর্তমানে নরসিংদী সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছি। আমি 38 তম বিসিএস ব্যাচের একজন সদস্য। আমি পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন দুইটাই সেখান থেকে। আমার পোস্ট গ্রাজুয়েশনে মূলত আমার সাবজেক্ট ছিল ওয়াইল্ড লাইফ বায়োলজি। তো আমি বিসিএস আসলে একটাই দিয়েছিলাম, 38তম, এবং সেটাতেই ক্যাডার হয়ে যাওয়ার পর আসলে আর অন্যভাবে কন্টিনিউ করা হয়নি, আর কোনোটা দেয়া হয়নি সেভাবে। তো আপনাদের সামনে যে 49তম বিসিএস আছে, সেই বিসিএস এর জন্যই আর কি আসলে আজকে কথাবার্তা বলবো। তো আমি শুরুতে একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আসলে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাতে আসলে আপনারা আমার কাছ থেকে কি জানতে চাচ্ছেন। যেহেতু এটা একটা, আগে একটু বলে নেই যে এটা যেহেতু একটা বিশেষ বিসিএস এবং এই ধরনের বিসিএস খুব অ্যাভেলেবল হয় না, এবং এই ধরনের বিসিএস এর জন্য আলাদা করে প্রশ্নপত্র থাকে এবং প্রত্যেকটা বিষয় কাভার করে। মানে একটু ডিফারেন্স আছে আমাদের রেগুলার বিসিএস। যেমন ধরেন, এটা যদি আপনার রেগুলার বিসিএস হইতো, সেক্ষেত্রে আপনি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এদের রেডিমেড যথেষ্ট রিসোর্স বাজারে পাওয়া যায়। কিন্তু এই বিশেষ বিসিএসগুলোতে আসলে সেভাবে ওরকম পাওয়া যায় না। এবং আরেকটা বিষয় যে আসলে আমি কথা বলতে চাই আসলে আপনাদের জন্য। তো আপনারা আসলে কে কি জানতে চাচ্ছেন আমার কাছ থেকে, যদি সেটা একটু বলেন যে আসলে আমার কাছ থেকে আপনাদের কি বুঝার আছে বা কি জানার আছে, সেই রিলেটেড যদি আমাকে একটু বলেন, তাহলে আমি আমার লেকচারটা সেভাবেই আপনাদের সামনে আনবো, বা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর যেন আমার লেকচারের মধ্যে থাকে। যে কোনো একজন যদি একটু বলেন, বা এক দুইজন যদি একটু বলেন। হ্যাঁ, যে কোনো একজন মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আর নূর শাফি, আপনি বলতে পারেন। অন করে আপনি কথা বলে আবার মাইক্রোফোন অফ করে দেন, অসুবিধা নেই। আর আচ্ছা, আন্নুর শাফি বলেছেন মাইক্রোফোন অন করা যাচ্ছে না, এটা আসলে কেন যাচ্ছে না জানি না। আচ্ছা, ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা মেসেজে লিখতে পারেন, আমি সেটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন নুসরাতুম মুনিরা, উনি লিখেছেন যে সাবজেক্টিভের কোশ্চেন বাংলায় হবে নাকি ইংলিশে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আসলে সাবজেক্টিভের প্রশ্নগুলো, বিসিএস এর প্রশ্নগুলো নর্মালি বাংলায় হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে পাশে ইংলিশ দেয়া থাকতে পারে। আহ, আপনাদের ম্যাক্সিমাম সম্ভাবনা বাংলায় হওয়ার। ইংলিশে হবেই এই গ্যারান্টি দেওয়া যায় না, বাংলায় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং সেক্ষেত্রে হয়তো বা টেকনিক্যাল টার্মগুলোর ক্ষেত্রে তারা ইংরেজি ব্যবহার করতে পারে। যেহেতু আপনি যদি একটু চিন্তা করেন, নর্মাল বিসিএস এর প্রশ্নগুলো যদি দেখেন, শুধু ইংলিশ পার্টটাই ইংরেজিতে হয়। এছাড়া বাংলা বা অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো সবই বাংলায় হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে সাবজেক্টিভের কোশ্চেনও বাংলায় আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আহ, তবে পাশাপাশি ইংরেজিতে অনেক সময় ইংলিশ ভার্সনটা উল্লেখ করা থাকতে পারে, নাও থাকতে পারে। বাংলার জন্যই আপনারা মানসিকভাবে প্রস্তুত। তবে এটা এখনো নিশ্চিত না, যেহেতু পিএসসি এখনো ঘোষণা দিয়ে ওরকম কিছু বলে নাই, তাই বলা যাচ্ছে না, তবে বাংলায় হওয়ার সম্ভাবনাই বেশি। আর কারো কোনো প্রশ্ন আছে, বা আপনারা কি জানতে চান? যদি মাইক্রোফোন অন করা না যায়, আমি একটু যারা হোস্ট আছেন ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি পারেন একটু মাইক্রোফোনটা অন করে দেন, সেক্ষেত্রে হ্যান্ড রেজ করেও তারা কথা বলতে পারে। আহ, আর যদি না হয় তাহলে আমি বলছি। আচ্ছা, আমিনা নামে একজন প্রশ্ন করেছেন যে সাবজেক্টিভ কি মেন বইতেই পড়বো। মেন বইতে তো ডিটেলস কতটুকু কিভাবে পড়লে বেটার হবে। ওকে, ফাইন। তার মানে কোথা থেকে পড়বে এবং কিভাবে পড়বে এই জিনিসটা জানতে চাচ্ছে। আচ্ছা, আলনুর সাফি আবার উনি বলেছেন যে স্যার, আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা থেকে কিভাবে কি পড়বো সেটা সম্পর্কে। ওকে, ফাইন। কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ওকে, নুসরাতুম মুনিরা, স্যার বেশি ডিটেলসে পড়বো নাকি বেসিকগুলো শুধু পড়বো এখন, ঠিক আছে। শিপন দেবনাথ, উনি বলেছেন স্যার, ফার্স্ট অফ অল সিলেবাসটা একটু বুঝিয়ে দিতেন, সিলেবাস অনুযায়ী টপিকগুলো কোথা থেকে পড়বো। ওকে, ফাইন।
ঠিক আছে শিপন দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি মোটামুটিভাবে উত্তরগুলো পেয়ে গিয়েছি। তারপরেও আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এখানে লিখতে থাকেন, আমি আহ, ক্লাসের যে পরবর্তী অংশ আছে সেখানে দেখে দেখে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই করব। তবে তো আমি আজকে আসলে যেভাবে আসছি একটু আপনাদের সামনে শো করি। আমি আজকে আসলে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে আসলে কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। হ্যাঁ, সরি ফর ইন্টারাপশন, একটা কল এসেছিল। আচ্ছা যাই হোক, লাস্ট আর একটা আসছে, কোন কোন বই থেকে একটু পড়বো পড়বো একটু বলে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসলে কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন বই থেকে পড়লে ভালো হয়, এবং কিভাবে পরীক্ষাটা একটু ভালো করে দেওয়া যায়, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমি আমার পরবর্তী অংশটুকুতে আলোচনা করছি। ঠিক আছে, তো আসেন শুরু করা যাক। প্রথম আমরা একটু বলি যে কি কি পড়তে হবে এইখানে একটু। আচ্ছা, তা এইটুকু পড়ার আগে আমি একটু আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলে নেই। সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেই। আপনারা নিশ্চয়ই এটা অলরেডি দেখছেন যে পিএসসি আসলে কি বলছে। যে পিএসসিতে মোটামুটি এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, আর সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় 100 মার্ক। তো আমার আলোচনার টপিক থাকবে হচ্ছে লোকে মূলত এই যে এই 100 মার্ক আছে, এই 100 মার্ক এইটুকুতে আপনি কিভাবে কাজ করতে পারেন। আপনাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসের দুইটা পার্ট আছে। একটা পার্টের নাম হচ্ছে গিয়ে, প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে এনিম্যাল ডাইভার্সিটি, এবং দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে জেনারেল জুলজি। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, এই সিলেবাসটা আসলে রিটেনের সিলেবাস। রিটেনের 200 মার্কের যে সিলেবাসটা থাকে, সেই সিলেবাসের দুইটা পার্ট হচ্ছে এনিম্যাল ডাইভার্সিটি এবং জেনারেল জুলজি। আলাদা করে শুধু 49তম বিসিএস এর জন্য আলাদা করে কোনো রকম সিলেবাস আমার চোখে পড়ে না। এটা আবার দেওয়া আছে কিনা আমি জানি না, বাট আমি পাই নাই খুঁজে। ঠিক আছে, তবে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এনিম্যাল ডাইভার্সিটি এবং আরেকটা হচ্ছে গিয়ে জেনারেল জুলজি। তো এখন এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের মধ্যে আপনাদেরকে প্রথমত একটু জেনারেল জুলজিটাতে আপনারা বেশি নজর দেওয়ার চেষ্টা করেন, কারণ এই জিনিসটা তুলনামূলকভাবে আহ, সহজ। এই জিনিসটা থেকে পরীক্ষায় আমার কেন যেন মনে হয় এখান থেকে আসার সম্ভাবনা বেশি। আর জুলজি আসলে জেনারেল জুলজি, এনিম্যাল ডাইভার্সিটির মধ্যে অনেক কমন টার্ম আছে যেটা হয়তো বা যে কোনোটাতে পাওয়া যেতে পারে। তবে এনিম্যাল ডাইভার্সিটিতে অনেক ডিটেলস যায়। আচ্ছা, এটার কি আরো কোনো বিস্তারিত সিলেবাস দেওয়া আছে আন্নু সাফি? একটু যদি বলেন। আহ, আচ্ছা, একটু আপনি তাহলে আমাকে কাইন্ডলি এটা একটু যদি পারেন বক্সে দেওয়ার চেষ্টা করেন তো। আরো কোনো আহ, আর কোন সিলেবাস দেওয়া আছে একটু আমাকে দেন, তাহলে আমি দেখে বলতেছি যে আমি যেটা দেখতেছি সেটাই কিনা নাকি অন্যটা। হ্যাঁ, লিঙ্কটা শেয়ার করে দেন। আচ্ছা, আমি যেখানে বলতেছিলাম, তো এই যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এনিম্যাল ডাইভার্সিটি এবং আরেকটা জুলজি, একটু আমাকে দেন লিঙ্কটা। আচ্ছা, তো আমি আপনারা লিঙ্কটা দেন, আমি লিঙ্কে ঢুকছি, তারপর আপনাদের সাথে লিঙ্কের কথা বলছি। ততক্ষণে আহ, আহ, আমি ততক্ষণে এই বিষয়টা বলছি। আচ্ছা, হ্যাঁ, একটু সময় লাগুক, আপনি দেন আস্তে ধীরে, সমস্যা নেই, ততক্ষণে আমি কাজ চালায় নেই। আহ, এইখানে আপনাদের, আচ্ছা, এইখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সিলেবাসের যেখানে যে টপিকটা আছে, প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা সার্বিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো বিষয়ে আপনি কতটুকু ডিপ যাবেন কি যাবেন না সেটা পরের বিষয়, কিন্তু একটা ওভারঅল ধারণা, একটা সাধারণ আইডিয়া যেন প্রত্যেকটা জিনিস সম্পর্কেই থাকে। আপনারা মাথায় রাখবেন আপনাদের যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা হবে মূলত এমসিকিউ বেসড। যেহেতু প্রশ্নটা এমসিকিউ বেসড হবে, এমসিকিউতে 4টা অপশন দিতে হবে, এবং কি বলে আপনার, খুব যে ডিপে যাবেন বা খুব যে বিতর্কিত বিষয়গুলো থাকে এই জিনিসগুলোকে এমসিকিউ কোশ্চেনে অ্যাভয়েড করা হয়। যেমন ধরেন আমি যদি একটু বলি, যে কোনো একটা এমসিকিউ প্রশ্ন করা হইলো, এমসিকিউতে ক, খ, গ, ঘ 4টা অপশন দিয়েছে। সো পরীক্ষক এমনভাবে অপশনগুলো সেট করার চেষ্টা করেন যেন কোনোটার মধ্যে কোনো কনফিউশন না থাকে, যে এ বি সি ডি 4টার মধ্যে 4টার কোনোটাতে কোনো ধরনের কনফিউশন না থাকে এবং উত্তর একটাই হয়।
আহ, আমাকে একটু সরাসরি যদি পারেন লিঙ্কটা দেন, আর এইভাবে ফাইনাল ইয়ারের সাবজেক্ট বা জুলজিতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সাবজেক্টগুলা এইভাবে লিখে লাভ নেই, আপনি শুধু যদি পারেন পুরো লিঙ্কটা আমাকে দেন। আচ্ছা। এইখানে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে হলো গিয়া যেন এই প্রত্যেকটা টপিক সম্পর্কে যেন একটা জেনারেল আইডিয়া থাকে। ও যেটা বলছিলাম যে কনফিউজিং উত্তর সাধারণত ওনারা অ্যাভয়েড করেন। সেক্ষেত্রে কনফিউজিং উত্তরগুলো বা যেগুলো থাকে আপনার ধরেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে কোনো একটা কিছুর একদম ডিপে খুব কম যাবেন, আর একটা সুপারফিশিয়াল ধারণাগুলো রাখার চেষ্টা করবেন। নাম্বার টু, ইম্পর্টেন্ট যে সায়েন্টিফিক টার্মগুলো আছে এই টার্মগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ হচ্ছে এমসিকিউ এক্সামের মাধ্যমে পরীক্ষক সাধারণত চেষ্টা করেন যে একজন ব্যক্তি সে আসলে জুলজি সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু বুঝে। সেক্ষেত্রে যেগুলো সায়েন্টিফিক টার্ম যেগুলো থাকে, যেগুলো হয়তো অন্য সাবজেক্টের বা অন্য একজনের জানার কথা না, কিংবা ধরেন এই কিছু টার্ম থেকে যেগুলো হচ্ছে গিয়ে যে শুধুমাত্র কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক ভালোভাবে পড়েছে শুধু সেই বুঝবে, অন্যরা বুঝবে, কম বুঝবে, এই টাইপের সায়েন্টিফিক টার্মগুলোকে তারা হচ্ছে প্রায়োরিটাইজ করে। সো এইটার দিকে আপনারা একটু নজর দিতে পারেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দের বাংলা এবং ইংরেজি উভয় অর্থ সম্পর্কে একটা ধারণা রাখার চেষ্টা করবেন আপনারা। যেমন মনে করেন আপনাকে, ফর এক্সাম্পল আপনি জানেন যে মেটামরফোসিস কি, ফর এক্সাম্পল আপনি জানেন যে মেটামরফোসিস কি, আপনি পড়েছেন। এখন বাংলায় তো আপনাকে প্রশ্ন করলো যে আহ, রূপান্তরে কোন হরমোন ভূমিকা পালন করে। এখন রূপান্তরের ইংরেজি যে মেটামরফোসিস, আপনি হয়তো বা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসছেন, আপনি জানেন যে মেটামরফোসিস মানে কি। এখন এটার বাংলা যে রূপান্তর, এই জিনিসটা আপনি জানেন না। অথবা ধরেন আপনাকে এইভাবে প্রশ্ন করলো যে প্রতীপ রূপান্তর বলতে কি বুঝো। ঠিক আছে, সো প্রতীপ রূপান্তর বলতে কি বুঝো, এই প্রশ্নের। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে রাখা ভালো, আপনাদের মধ্যে আহ, কে কোথা থেকে পড়াশোনা করেছেন এটা যদি আমাকে একটু মেসেজে লিখে দেন আমার জন্য কথা বলতে সুবিধা হবে। তার কারণ হচ্ছে আমি আসলে আমার লেকচারটা দুই শ্রেণীর মানুষের জন্য সাজিয়েছি, যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন তাদের জন্য, যারা বাংলায় পড়াশোনা করেছেন তাদের জন্য। সো আমার কথা বলতে একটু সুবিধা হবে যে আপনারা কে কোন ইনস্টিটিউট থেকে পড়েছেন। যেমন ধরেন আপনি রাজশাহী থেকে, ওকে ফাইন, রাজশাহী, অথবা ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, অথবা অমুক সরকারি কলেজ বা এই কলেজ, যেটাই হোক না কেন আপনারা যদি একটু লিখে দেন আমার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা। আহ, তো ধরেন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আহ, প্রতীপ রূপান্তর বলতে কি বুঝেন। এখন প্রতীপ রূপান্তরের ইংরেজি কি কেউ বলতে পারেন? অনেকের জন্য এই জিনিসটা একটু কঠিন মনে হতে পারে। প্রতীপ রূপান্তর ইংরেজি হচ্ছে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আপনি হয়তোবা যিনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন ইনি রিট্রোগ্রেসিভ মেটামরফোসিসটা বুঝেন, কিন্তু বাংলায় প্রতীপ রূপান্তর আসছে উনি আসলে আর পারছেন না। অথবা যিনি বাংলা মিডিয়ামে পড়েছেন উনাদের হয়তোবা প্রশ্ন করেছে যে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলতে কি বুঝো। সেক্ষেত্রে যিনি হচ্ছে আহ, মানে বাংলা মিডিয়ামে পড়েছেন উনি হয়তো ইংলিশ টার্মটা না জানার কারণে প্রশ্নের উত্তর মিস হয়ে যেতে পারে। সো ইংলিশ এবং বাংলা উভয় অর্থ সম্পর্কে যেন একটা ভালো ধারণা থাকে। যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তাদের জন্য বাংলা জানাটা একটু কঠিন, তবে যারা বাংলায় পড়েছেন তাদের জন্য ইংরেজি জানাটা খুব সহজ তুলনামূলকভাবে। ঠিক আছে, সো আপনারা দুইটাই একটু খেয়াল রাখবেন। আমি দেখতে পাচ্ছি বেশ অনেক জায়গা থেকেই আছেন, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বাংলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, আনন্দমোহন কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, অনেকেই আছে। ঠিক আছে, অসুবিধা নেই, দুইটার জন্যই থাকবে আপনাদের জন্য। আচ্ছা, তারপর চতুর্থ যে বিষয়টা, যে যেসব বিষয় বা টপিক একাডেমিক সেক্টরে খুব পপুলার সেগুলোর দিকে একটু নজর দিতে পারেন। যেমন ধরেন আপনার কিছু কোশ্চেন থাকে, কিছু টার্ম থাকে, কিছু টপিক থাকে যেটা হচ্ছে হলো গিয়া প্রত্যেকটা বছরই খুব ইম্পর্টেন্ট থাকে, যে সাধারণত এখান থেকেই প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। তো যিনি পরীক্ষক বা যিনি প্রশ্ন করবেন, প্রশ্নকর্তা, উনি অবশ্যই চিন্তা করবেন যে ওই উনার উদ্দেশ্য কিন্তু আপনাকে আটকানো না। উনার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনাকে কিভাবে আহ, যাচাই করতে পারে সেটা। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে উম, উনি হয়তো বা এমনও করতে পারেন যে ওই ওই যেই টার্মগুলো ইউনিভার্সিটিতে বা আপনার কি বলে ইয়েতে প্রচুর পরিমাণে আসে, ওই টার্মগুলো থেকেই ওনারা প্রচুর পরিমাণে প্রশ্ন করতে পারেন।
ঠিক আছে। আচ্ছা, আমি লিঙ্কটা পেয়েছি, আমি লিঙ্কটা একটু দেখছি। আমি যেটা ভেবেছিলাম সেটাই। বেসিক্যালি যেটা হয় যে আমাদের যে রিটেনের যে সিলেবাসটা আছে এটা সেটাই, এটার মধ্যে আসলে খুব একটা পার্থক্য নাই। হ্যাঁ, মোটামুটি সেই টপিকটাই হচ্ছে আপনাদের এখানে তুলে দিছে, হয়তো আলাদা করে দিছে বাট জিনিস একই রাখছে। তাহলে ঠিকই আছে, আমি ভাবছিলাম যে আমি হয়তো বা দেখি নাই বিষয়টা, বাট সেরকম কোনো কিছু নয়, অসুবিধা নাই। ঠিক আছে। সিলেবাসটা সেম, আসলে সিলেবাসের আসলে কোনো পার্থক্য হয়নি। এই সিলেবাসে হচ্ছে রিটেনে আমরা 200 মার্কসের সিলেবাস দেখি, আর এটা আপনাদের কথা শুনে আমি ভাবলাম যে হয়তো বা ডিফারেন্ট কিছু দিয়েছে যেটা আমার নজরে এড়িয়ে গিয়েছে, বাট সেরকম কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের আবার পড়াশোনাতে ফেরত আসি। আহ, আচ্ছা, কি কি বিষয়গুলো পড়তে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতেছিলাম। বিতর্কিত, আলোচিত, প্রচলিত বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন। যেমন ধরেন আপনাদের জুলজির মধ্যে বেশ কিছু টার্ম থাকে যে টার্মগুলো খুব বেশি মাত্রায় প্রচলিত থাকে। যেমন ধরেন আপনি যদি বিবর্তনবাদের চিন্তা করেন, এখানে ডারউইনিজম আছে। আপনি যদি ইকোলজির বিষয় নিয়ে চিন্তা করেন, ইকোলজিতে ধরেন আপনার ওই যে ফুড ওয়েব, ফুড চেইন, ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের ইকোসিস্টেম, এটার উপাদান সমূহ, এই সেই, ইআইএ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস, বা আপনি যেই সাবজেক্টটাই বলেন না কেন বা যেই কোর্সের কথাই বলেন না কেন, প্রত্যেকটা কোর্সেরই বেশ কিছু আলোচিত বিষয় থাকে। ঠিক আছে, বিতর্কিত বিষয় আসলে যদিও এখানে লেখা হয়েছে, এটা আসলে খুব বেশি বিতর্কিত বিষয় আমাদের মধ্যে নাই। যদি এরকম কোনো কিছু থাকে সেটা আপনারা পড়ে নিতে পারেন। সো এগুলো সম্পর্কে আপনার মধ্যে একটা স্পেশাল মানে স্পষ্ট ধারণা রাখতে পারেন, কারণ এইগুলো এই ধরনের টপিক থেকে প্রশ্ন আসলে যেন আপনি সেটা কোনোভাবেই ভুল না করেন। স্পেশালাইজড বিষয়ের চেয়ে জেনারেল টপিকের উপর জোর দিন। যেমন মনে করেন আপনাকে বলল যে ফর এক্সাম্পল এসিডিএ নিয়ে আসছে, সো আপনি আমরা একদম প্রথম সেমিস্টারেই আমরা এগুলো নিয়ে পড়াশোনা করেছি, এসিডিএ। সো এসিডিএ হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে হলো গিয়া আপনার কর্ডাটা পর্বের, ইউরো কর্ডাটা উপপর্বের একটা প্রাণী। সো এখন আপনাকে, এখন এসিডিআর মধ্যে আরো অনেক কিছু পাওয়া যায়। এখন অনেক কিছু বলতে যেমন ওইটার একটা স্পেশাল জিনিস হচ্ছে সেখানে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস পাওয়া যায়। তারপর হচ্ছে হলো গিয়া এটা হচ্ছে হলো গিয়া একটা কর্ডেট, বাট এটা হচ্ছে নন ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট। আবার যদি আপনি চিন্তা করেন এসিডিআর মধ্যে আপনার এরা হচ্ছে হলো গিয়া ভ্রূণাবস্থায় হচ্ছে তারা সচল, কিন্তু যখন সে পরিণত থাকে তখন সে হচ্ছে হলো গিয়া নিশ্চল হয়ে যায়। তো এইগুলো হচ্ছে তার জেনারেল টার্ম। এই জেনারেল টার্মগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা ভালো করে জানবেন এবং বুঝার চেষ্টা করবেন। কিন্তু ধরেন আপনার এসিডিআর রিপ্রোডাকশন কিভাবে হয়, এসিডিআর লাইফ সাইকেল কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের খুব বেশি মানে খুব বেশি ডিপে যাবেন পরে। আপনার হাতে যদি সবকিছু পড়ে সময় থাকে সেক্ষেত্রে অনেক বেশি ডিপে যেতে পারেন, বাট আদারওয়াইজ যাবেন না। হ্যাঁ, তো আহ, খুব বেশি ডিপে না গিয়ে বরং সুপারফিশিয়ালি একটা ধারণা রাখার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে চিত্র বোঝার এবং মনে রাখার প্রতি একটা জোর দিতে পারেন, কারণ চিত্র একটা বিষয় যেটা হচ্ছে আপনার পড়াকে কোনো কিছু বুঝতে এবং সহজে মনে রাখতে সাহায্য করে। সো আপনি যেমন ধরেন আপনি ক্যানাল সিস্টেম পড়তেছেন, পরিফেরার, এখন পরিফেরার 3 ধরনের ক্যানাল সিস্টেম আছে। কোনটা কি আসলে বিষয় আপনি যদি ডিটেলস পড়তে চান, আপনার জন্য আহ, একটু কঠিন হয়ে যেতে পারে, বাট আপনি যদি একটা চিত্র সহকারে সেটা একটু দেখে মনে রেখে বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনার জিনিসটা সম্পর্কে একটা জেনারেলাইজড আইডিয়া চলে আসবে। সো এটা হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে আপনার পরিশ্রম, আপনাকে চিত্র আঁকা শিখতে হবে বিষয়টা এটা না। চিত্র আঁকা শেখাটা হয়তো একটু কঠিন হতে পারে, বাট একটা চিত্র দেখা, বিষয়টা বুঝা এবং চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে পড়া, এই জিনিসটা হচ্ছে আপনার পড়াশোনার যে পরিশ্রমটা আছে সেটাকে হয়তো বা 5% ও 10% কমায় দিবে। এইটুকু হচ্ছে একটা টেকনিক, এর বেশি কিছু না। প্রত্যেকটা ঘটনার একটা করে উদাহরণ মনে রাখার চেষ্টা করতে পারেন। যেমন ধরেন আপনি আপনি বলতেছেন যে স্পেসিয়েশন পড়েছেন, আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো মনে আছে যে বিভিন্ন ধরনের আমরা যখন বিবর্তন পড়ি, বিবর্তনের মধ্যে বিভিন্ন ধরনের স্পেসিয়েশন আছে, সিম্পেট্রিক স্পেসিয়েশন, অ্যালোপেট্রিক স্পেসিয়েশন, বিভিন্ন ধরনের জিনিস ছিল। এখন আপনি স্পেসিয়েশন কি এগুলো পড়ে গেছেন বা আপনি এগুলো সম্পর্কে জানেন। এখন আপনার পরীক্ষায় আসলো একটা এনিমেলের নাম দিয়ে বললো যে অমুক এনিমেলে কোন ধরনের স্পেসিয়েশন দেখা যায়, বা বললো যে অ্যালোপেট্রিক স্পেসিয়েশনের উদাহরণ কোনটা বা সিম্পেট্রিক স্পেসিয়েশনের উদাহরণের কোনটা। সো এই টাইপের যদি প্রশ্ন করে সেক্ষেত্রে দেখা যাবে যে শুধু উদাহরণ না জানার কারণে আপনি ঝামেলায় পড়ে গেছেন। অথবা আপনি সিম্পলি অন্যভাবে চিন্তা করেন, আপনি হয়তো বা
পর্বগুলো, আমাদের যে মেজর যে ফাইলামগুলো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এখন আপনাকে প্রশ্ন করছে, হুট করে একটা বৈজ্ঞানিক নাম দিয়ে বললো যে এই প্রাণীটা আসলে কোন কোন পর্বের মধ্যে পড়ে। এখন বৈজ্ঞানিক নামটা দেখার পর আপনি আর চিনতেছেন না, সাইন্টিফিক নেম দেখার পর আপনি আর চিনতে পারতেছেন না। তার মানে হচ্ছে এই উদাহরণগুলো নিয়েও আপনার মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে। এটা আমি শুধু সাইন্টিফিক নেম দিয়ে বললাম, তারপর স্পেসিয়েশনের একটা উদাহরণ দিলাম, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে এটা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আন্নোর সাফি, আপনি একটা প্রশ্ন করেছেন, দেখি পিটু এর ওরা যদি কোনো উদ্যোগ নেয়। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রুপ করে পড়াশোনা করেন বা গ্রুপ অ্যাক্টিভিটি আপনারা বাড়াইতে পারেন। এটা আসলে আসলে পড়াশোনা বাড়ানোর একটা ওয়ে। কি পড়তে হবে এটা না বলে পড়াশোনা বাড়ানোর ওয়ে বলা ভালো। যে আপনারা যারা জুলজির আছেন তারা একসাথে বসেন, যে কোনো একটা টপিক নিয়ে কথাবার্তা বলেন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রুপ স্টাডি আসলে পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে এবং পড়াশোনা ভালো করার ক্ষেত্রে একটা ভালো ওয়ে। সেক্ষেত্রে আপনি যে বিষয়টা পড়েছেন সেটা অন্যদের সাথে শেয়ার করতে পারেন, অন্য একজন যেটা পড়েছে সেটা আপনার সাথে শেয়ার করতে পারেন। এই শেয়ারিং এর মাধ্যমেও আপনাদের পড়াশোনার প্রতি ইয়েটা একটু বাড়তে পারে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলেছি। তো আমাদের সিলেবাস যেটা আছে, সিলেবাসের আসলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে পার্ট ওয়ান এনিম্যাল ডাইভার্সিটি, এবং পার্ট টু জেনারেল জুলজি। এনিম্যাল ডাইভার্সিটির যে পার্টটা আছে, এই পার্টটা আমার কাছে মনে হয়েছে এই পার্টটা একটু ডিটেলস মানে হচ্ছে এটা একটা একটা এনিম্যাল ধরে ধরে তার ভিতরে অনেক বেশি গভীরে পড়তে হয়। হোয়ারেস জেনারেল জুলজি যেটা আছে এটা তুলনামূলকভাবে আমার কাছে মোটামুটি ইজি মনে হয়েছে যে আপনাদের পড়ার জন্য বা প্রশ্ন করার জন্য। তা আমি আমার লেকচারে প্রথমত জেনারেল জুলজি নিয়ে একটু কথা বলবো, পরবর্তীতে এনিম্যাল ডাইভার্সিটি নিয়ে কথা বলবো লাস্ট পার্টে। ফার্স্ট পার্টে হচ্ছে জেনারেল জুলজি নিয়ে। আচ্ছা। এইখানে এই কথাগুলো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কোথা থেকে পড়তে হবে এটা অনেকের প্রশ্ন ছিল যে কিভাবে পড়তে হবে। আপনাদের যে টপিকগুলো আছে এই টপিকগুলোর ম্যাক্সিমাম জিনিসগুলো এই বইগুলো কাভার করবে। আর কয়েকটা আছে। প্রথমত দেখেন, আপনাদের বইয়ের জেনারেল জুলজির যে টার্মগুলো আছে, এইখানকার একটা বড় অংশ যারা বাংলায় পড়েছেন তারা জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর আবুল হাসান স্যারের যে বইটা আছে এখানে বেশ ভালো পাবেন। একদম নতুন এডিশনের যে বইগুলো আছে এগুলোতে বেশ ভালো। আপনারা বেশি পুরনো বই কিনতে চান না, যদি একটু পুরনো কিনেনও সেক্ষেত্রে 1-2 বছরের পুরনো কিনেন, খুব বেশি পুরনো কিনেন না। মানে আপনি নিজে যখন এইচএসসিতে ছিলেন আপনি যে সিলেবাসে পড়ে আসছেন সেই সিলেবাসের বইটা কিনেন না। কারণ এখনকার যে সিলেবাস 2023-24, 24-25 সালের সিলেবাসে অনেকটাই আপগ্রেডেশন আসছে, অনেকটাই ডিটেলস আসছে। সো একটু রিসেন্ট বই কেনার চেষ্টা করেন। আচ্ছা, আর নতুন যদি সম্ভব হয় তাহলে তো কিনতেই পারেন। আম, আপনার বই, আপনার জেনারেল জুলজির সবচেয়ে বড় অংশটাই কাভার করবে হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র যে বইটা আছে সেই বইটা। ঠিক আছে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র যে বইটা আছে এই বইটাতে অল্প কিছু অংশ আছে যেগুলো কাভার করবে। সবচেয়ে বেশি অংশ কাভার করবে হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। যারা বাংলা মিডিয়ামে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজগুলো থেকে, তাদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রটা খুব ভালো হবে। আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিদ্যা যেটা, সেটার মধ্যে অল্প কিছু টপিক আপনারা পাবেন, সব পাবেন না কিন্তু অল্প কিছু টপিক আপনাদের কভার করবে। তবে যারা ইয়েতে আছেন, ওই যে কি যেন বলে, ইংলিশ মিডিয়ামে পড়ছেন, তারাও চাইলে এই বই দুইটা অনুসরণ করতে পারেন। এই বই দুইটা আপনাকে অনেক হেল্প করবে ইংলিশের পাশাপাশি। নেক্সট হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তাদের জন্য বিশেষ করে এই যে ইয়ের যে বইটা আছে, বায়োলজির যে বইটা আছে, এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা, আমি তো ছবিটা ফার্স্ট পার্টে দিছি। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই আছে। এটা আব্দুল আলিম স্যারের বই, মুবিন পাবলিকেশনস। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে হলো গিয়ে জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা ট্রান্সলেটেড ভার্সন ইংলিশে। সো আপনার যদি বাংলা পড়তে কষ্ট হয় আপনি চাইলে এটাও কিনতে পারেন। আহ, আর চতুর্থ যে বইটা আছে এই বইটার সাথে আমরা সবাই যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি তারা সবাই কম বেশি জড়িত, মানে পরিচিত। এই একটা বই আপনার মোটামুটি গোটা সিলেবাসই টাইনা ধরে পারলে। ঠিক আছে, যে সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকিউলার বায়োলজি, ইভলিউশন, ইকোলজি, কি নাই, প্রায় প্রায় সবই আছে। এই বইটা দেখলে আপনার জেনারেল জুলজির একটা বড় অংশ সাপোর্ট করবে।
এরপরে আছে যে দুইটা বই, একটা হচ্ছে হলো গিয়ে ইনভার্টিব্রেট জুলজি কোটপাল এবং ভার্টিব্রেট জুলজি কোটপাল। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কোটপাল ছাড়া আরো ভার্মা ছিল, আরো কার কার বই ছিল। হ্যাঁ, সো এই যে বইগুলো আছে, আমি এখানে হয়তো বা উদাহরণ দিয়েছি কোটপালের, বাট নট নেসেসারি আপনাকে কোটপালই কিনতে হবে। বাট ইনভার্টিব্রেট জুলজি এবং ভার্টিব্রেট জুলজির যে কোনো রাইটারের বই আপনারা কিনে নিতে পারেন। এইগুলার ম্যাক্সিমাম গুলোতেই এটা আপনার যে ফার্স্ট পার্টটা আছে এনিম্যাল বায়োডাইভার্সিটি, সেইখানটাতে এটা কাভার করবে। আর যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তারা, তাদের জন্য বিখ্যাত আছে কবির পাবলিকেশনস। কবির পাবলিকেশনসের প্রাণী বৈচিত্র্য এক, প্রাণী বৈচিত্র্য দুই, দুইটাই দেখতে পারেন। এখানে আমি প্রাণী বৈচিত্র্য দুই এর ছবি পাই নাই কবির পাবলিকেশনস, তাই ইউনিভার্সাল পাবলিকেশনস এটা দেখাইছি। আপনারা চাইলে যে কোনো পাবলিকেশনস আপনার যেটা ভালো লাগে বা আপনার কাছে যেটা অ্যাভেলেবল আছে, অথবা ডিপার্টমেন্ট থেকে যদি কারো কাছ থেকে খোঁজ নিয়ে আনেন যেটা আপনার কাছে ভালো লাগবে, আপনি সেটাই পড়তে পারেন। প্রাণী বৈচিত্র্য এক এবং প্রাণী বৈচিত্র্য দুই, দুইটাই আপনি পড়তে পারেন, দুইটাই আপনার লাগবে। এবং এই দুইটা বই লাগবে মূলত আপনার যে প্রথম পত্রটা আছে এনিম্যাল ডাইভার্সিটি, সেটাকে কভার করার জন্য। সেকেন্ড পার্টের জন্য এই দুইটা আসলে খুব বেশি কাজে লাগে না। ওকে, তো চলেন আমরা একটু সেকেন্ড পার্টটা আলোচনা শুরু করি। সেকেন্ড পার্টের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে লোকে সাইটোলজি, জেনেটিক্স, ইভলিউশন। ঠিক আছে, সাইটোলজি, জেনেটিক্স, ইভলিউশন। আচ্ছা, একটু খেয়াল করেন এখানে এটাতে আবার ইয়ে বসছে কোত্থেকে। ধুর। আচ্ছা, এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এতে যেটা আছে সেটা হচ্ছে লাগে আলট্রা স্ট্রাকচার অফ এন এনিম্যাল সেল। তারপরে মানে একটা প্রাণী কোষের যে গঠন আছে সেটা নিয়ে মূলত, কিভাবে এটার মধ্যে কি কি অঙ্গাণু আছে, কি আছে না আছে, সেল ডিভিশন। মানে আমরা জানি সবাই সেল ডিভিশন আছে, এমাইটোসিস, মাইটোসিস, মিউসিস। অ্যামাইটোসিসের যে ভাগগুলো আছে, সরি অ্যামাইটোসিস না, মাইটোসিসের যে দুইটা ধাপ আছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এবং হচ্ছে হলো গিয়া মিউসিসের যে ভাগগুলো আছে আপনার, যদি এভাবে বলতে চাই, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, এনাফেজ ওয়ান, টেলোফেজ। টেলোফেজ ওয়ান, আবার ওইদিকে টুটা দরকার নাই, ওয়ানটা একটু দেখবেন। এর ওয়ানের মধ্যে বিশেষ করে প্রোফেজের যে প্রোফেজ ওয়ানের যে উপধাপগুলো আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। হ্যাঁ, তো এই পার্টগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। ক্রোমোজোমের যে ক্রোমোজোমের সংজ্ঞা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ক্রোমোজোমের যে ক্লাসিফিকেশন গুলো আছে, ক্রোমোজোমের স্ট্রাকচার কোন মানে এই যে পেলিকল, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, তারপর হচ্ছে আপনার ক্রোমাটিন তন্তু আছে, স্যাটেলাইট আছে। হ্যাঁ, সো এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো জানার চেষ্টা করবেন। ক্রোমোজোমের যে ক্লাসিফিকেশন গুলো আছে, হ্যাঁ, সো এই ক্লাসিফিকেশন গুলো একদম জেনারেল আইডিয়া, এই জিনিসগুলো পাবেন। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে, নিউক্লিক অ্যাসিড তো আছেই দুইটা, ডিএনএ আরএনএ, ওইটার যে একদম পুরা স্ট্রাকচার, হ্যাঁ, যে আপনার তিনটা পার্ট আছে ডিএনএ এবং বলি আর আরএনএ বলি, যে একটা হচ্ছে প্যান্টোজ সুগার, তারপর হচ্ছে আপনার নাইট্রোজেন বেস, এবং সবার শেষে হচ্ছে ফসফরিক অ্যাসিড। সো এই সবগুলো জিনিসই আপনারা এইখানটাতে রাখার চেষ্টা করবেন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা প্রসেস বেশ জটিল। হ্যাঁ, এটা একটু ডিটেলস জানার চেষ্টা করবেন। রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে কিভাবে আরেকটা ডিএনএ তৈরি হয়, সেই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় রেপ্লিকেশন। তারপর ট্রান্সক্রিপশন হচ্ছে কিভাবে একটা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়। সো এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়ই হচ্ছে হলো গিয়া আপনারা পাবেন জীববিজ্ঞান প্রথম পত্রের যে বইটা আছে, এটার একদম প্রথম একটা অধ্যায় আছে সেল অর্গানেলস। এই পুরা সেল অর্গানেলস এর মধ্যে আপনার এ এবং বি, কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, এর মধ্যে এই এ এবং বি পুরাটাই কভার করে। সবটুকুই আপনি পাবেন, শতভাগ পাবেন, একদম জেনারেলাইজড ইনফরমেশন। কোনো কিছুই খুব বেশি গভীরে যায় নাই, আবার কোনো কিছুই খুব বেশি সুপারফিশিয়াল লাগায় নাই। ঠিক আছে, এই সবগুলো বই এ এবং বি, এই দুইটা বই আপনি হচ্ছেন জীববিজ্ঞান প্রথম পত্র থেকে পাবেন। আর সেল বায়োলজি, যে কোনো বই, যারা ইংলিশে পড়েছেন তারা সেল বায়োলজির যে কোনো বই পড়তে পারেন। সেল বায়োলজির যে কোনো রাইটারের বই আপনারা পড়তে পারেন, এবং সেল বায়োলজির সকল বইতেই এগুলা খুব কমন টপিক অবশ্যই থাকবে। আহ, আর নুরশাফি স্যার, আকার আকৃতি, হ্যাঁ, এগুলো সবই পড়তে হবে, আসলে একদম জেনারেলিজড ইনফরমেশন সবই পড়তে হবে। আচ্ছা, সংখ্যা, যে কোন প্রাণীতে কয়টা ক্রোমোজোম আছে, এই সংখ্যাটা আসলে আমি জানি না, এটা আসলে খুব বেশি পড়ার কথা না। কিছু আহ, জানি না, এটা দিয়ে দিতেও পারে।
তবে বইতে অনেক সংখ্যা দেওয়া আছে, এতগুলো সংখ্যা মুখস্থ করা আসলে কোনো মানুষের পক্ষে খুব বেশি পসিবল না। দুই চারটা যেগুলো কমন, এগুলো দুই চারটা মনে রাখতে পারেন। ঠিক আছে। আহ, সাদাউদ কে একজন আছেন, উনাকে বলে দিচ্ছি, আমি আসলে বইগুলো মেনশন করছি যে কোনটা কোন বই থেকে পড়লে ভালো হবে। ওকে। আমি যদি নেক্সট টপিকে যাই, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে সাইটোলজি, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের মধ্যে। আচ্ছা, এটার মধ্যে সিতে যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়া ম্যান্ডেলিয়ান ম্যান্ডেলিয়ান রিলেশনস অ্যান্ড মডিফিকেশনস, লিঙ্কেজ, ম্যান্ডেলিয়ান মডিফিকেশন, রিলেশন, লিঙ্কেজ, ক্রসিং ওভার, মাল্টিপল এলিল, ব্লাড গ্রুপ, এপিস্টেসিস, জিন ইন্টারেকশন। আচ্ছা, এখানে অনেকগুলা টপিক আছে। এই টপিকগুলো আপনারা পাবেন এখানে, একটু ভুল আছে, এটা জীববিজ্ঞান প্রথম পত্র হবে না আসলে, হ্যাঁ। এটা হবে মূলত হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। জীববিজ্ঞানের প্রথম পত্রে আপনারা খুব একটা পাবেন না, আমি একটু এডিট করে দিচ্ছি। দ্বিতীয় পত্র, ঠিক আছে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে বইটা আছে সেই বইটাতে আপনারা পেয়ে যাবেন। এখানে একটা অধ্যায় আছে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের, সেটা হচ্ছে হলো গিয়া জেনেটিক্স নামে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে আপনি এখানকার ম্যাক্সিমাম জিনিসই পেয়ে যাবেন। হ্যাঁ, কয়েকটা জিনিস পাবেন না, যেমন হচ্ছে হলো গিয়া লিঙ্কেজ, লিঙ্কেজটা আপনি পাবেন না। একটু আমি এখানে দেখায় দিচ্ছি, এই যে লিঙ্কেজটা আপনি খুব একটা পাবেন না। হ্যাঁ, লিঙ্কেজটা পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, জিন ইন্টারাকশনসটাও আপনারা খুব একটা পাবেন না। ঠিক আছে। আচ্ছা, নাম্বার থ্রি, এই যে ক্রসিং ওভার, এই যে জায়গাটা আছে, এই ক্রসিং ওভারটা পাবেন হচ্ছে আপনি প্রথম পত্রে। প্রথম পত্রে বা উদ্ভিদবিদ্যার যে বইটা আছে সেখানে কোষ বিভাজন নামে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের মধ্যে আপনি এখানে ক্রসিং ওভারটা পেয়ে যাবেন। কিন্তু জিন ইন্টারেকশন এবং লিঙ্কেজ, এই দুইটা জিনিস হচ্ছে আপনি এখানে পাবেন না। এই দুইটার জন্য আপনাকে আসলে অনার্সের যে জেনেটিক্সের যে বইটা আছে, বাংলা ভার্সনের জন্য বিভিন্ন পাবলিকেশনসের বই আছে, ওইটা দেখতে পারেন। ইংলিশ ভার্সনে আপনি সেল বায়োলজির কোনো বইতে দেখতে পারেন, অথবা জেনেটিক্সের কোনো বই থেকে লিঙ্কেজ এবং জিন ইন্টারাকশনটা দেখে নিতে পারেন। বাট আদার্স যেগুলো আছে এগুলার ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আপনার ইয়েতে আছে, এইচএসসি এর বইতে আছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে এপিস্টেসিস বলতে যে বিষয়টা আছে, এটা আসলে মানে দুইটা মডিফিকেশন দেওয়া, দুইটা না তিনটা দুইটা দেওয়া আছে। একটা আছে হলো গিয়া প্রকট এপিস্টেসিস, এবং আরেকটা হচ্ছে হলো গিয়া আহ, আহ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। হ্যাঁ, ডোমিনেন্ট এপিস্টেসিস যেটার অনুপাত হচ্ছে 13:3, এবং আরেকটা হচ্ছে হলো গিয়ে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটার অনুপাত হচ্ছে 9:7। এই দুইটা দেওয়া আছে। তবে এপিস্টেসিসের আরো কিছু ভ্যারাইটি আছে। এগুলো নিয়ে যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো বই দেখতে হবে, জেনেটিক্সের কোনো বই দেখতে হবে, অথবা সেল বায়োলজির কোনো বই যদি থাকে সেখানেও আপনারা এটা পেয়ে যেতে পারেন। একজন প্রশ্ন করেছেন যে জিন ইন্টারেকশন এবং ক্রোমোজোমাল অ্যাবারেশন, না এখানে একটু পার্থক্য আছে। জেনেটিক্সের কোর্সটা আসলে আমি পড়াই না, তারপরে আপনাকে বলছি, আমার খুব বেশি আপনাকে ধারণা দিতে পারছি না, কিন্তু তারপরে আপনাকে বলছি যে জিন ইন্টারেকশন আর ক্রোমোজোমাল অ্যাবারেশন দুইটা শতভাগ সেম না, একটু পার্থক্য আছে। বাট কি পার্থক্য আছে সেটা ডিটেলস আসলে এই মুহূর্তে আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব না। আপনি একটু বই থেকে দেখে নিন। এই কোর্সটা আসলে আমি পড়াই না, দ্যাটস ওয়াই আসলে আমার ওই রকম ডিটেলস জানা নেই। ওকে, নেক্সট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ইনসুলিন প্রিপারেশন ফ্রম ইকোলাই। ইনসুলিন প্রিপারেশন ফ্রম ইকোলাই একদম হুবহু উদ্ভিদ বিজ্ঞান বইতে দেয়া আছে, মানে প্রথম পত্রের যে বইটা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কিছু কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে সেটার দিকে আপনারা নজর দিতে পারেন। যেমন ধরেন, আপনার যদি চিন্তা করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার ইয়ে আছে, প্লাজমিড আছে, আপনার রেস্ট্রিকশন এনজাইমগুলো আছে, আপনার এইখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার আরো অ্যাডভান্স অনেক প্রযুক্তিগুলো আসতে পারে। জিন থেরাপি আছে। ঠিক আছে। তো এই বিভিন্ন ধরনের বায়ো ফার্মিং এর কথা চলে, বা তারপরে মলিকিউলার ফার্মিং এর বিষয়গুলো আছে। সো জিন ইঞ্জিনিয়ারিং এর যে কোনো কিছু আছে, আপনি যদি খুব 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 সুপারফিশিয়াল ধারণা চান সেক্ষেত্রে জীববিজ্ঞান প্রথম পত্রে দেখতে পারেন। তবে আপনাদের ইয়ের যে বইগুলো আছে,
আছে, বিশেষ করে আপনার অনার্স লেভেলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। এটা আপনার জেনেটিক্সের কোনো বই যদি থাকে আপনার, সেখান থেকে আপনি দেখতে পারেন। আর ইনসুলিন প্রিপারেশন ফ্রম ইকোলাই, এটা খুব সুন্দরভাবে উদ্ভিদ বিজ্ঞান যে বইটা আছে, জীববিজ্ঞান প্রথম পত্র, সেখানটাতে দেয়া আছে। আচ্ছা, আপনারা একটু আমাকে হেল্প করবেন যে আমি যে কথা বলতেছি, আমি তো আসলে আপনাদের কথা শুনতে পাচ্ছি না, এক টানে কথা বলে যাচ্ছি। আপনারা কি আসলে আমার কথা বুঝতে পারছেন কি না, বা আমি আপনারা যা চাচ্ছেন সেটা আমার কথায় প্রতিফলিত হচ্ছে কি না, সেটা একটু আমাকে জানাবেন। যদি আমার কোনো বিষয় মনে হয় যে না স্যার, এটা এইভাবে না বলে এই জিনিসগুলো বললে ভালো হয়, সেটাও আমাকে লিখে দিতে পারেন। আপনাদের মেসেজগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। ওকে, ফাইন, ফারহানা লিখেছেন, বুঝতে পারছি স্যার, ঠিক আছে, আপনারা যদি বুঝতে পারেন যে তাহলে খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসেন যেটা নাম্বারে, এভিডেন্সেস অফ ইভলিউশন। ইভলিউশনের অনেকগুলো বিষয় আছে। আমরা যখন অনার্স লেভেলে পড়েছি, আমরা হাতি, ঘোড়া, অনেক কিছুর ইভলিউশন পড়েছি। সো এইখানে এইখানের যে ইভলিউশনের যে এভিডেন্স গুলো আছে, তারপরে আপনার ওই যে বিভিন্ন ধরনের ফসিল টসিল গুলো আছে, আহ, বিভিন্ন ধরনের ফসিলগুলো আছে, এই ফসিলগুলো সম্পর্কে একটু আপনারা জানতে পারেন, বিশেষ করে উদাহরণগুলো এখান থেকে। আপনার খুব ডিটেলসে না গিয়ে উদাহরণগুলো একটু জানতে পারেন। ভালো কথা, এখানে আরেকটা জিনিস আপনাদের উল্লেখ করে নাই, সেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল একটা আমরা পড়েছিলাম। যে বিভিন্ন এরাগুলো আছিল, প্লাইস্টোসিন, প্লিওসিন, তারপর হচ্ছে হলো গিয়া আর্কিওজোইক এরা, বিভিন্ন যে এরাগুলো ছিল, কোন এরাতে কোন ধরনের প্রাণীর ইভলভ হয়েছিল। এইখান থেকে কিছু এমসিকিউ বেসড কোশ্চেন আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন এবং সেগুলো পড়তে পারেন। এটা খুব খুব ভালো একটা জায়গা যেখান থেকে হচ্ছে এমসিকিউ কোশ্চেন করা যায়। এই কথাটা যদিও এখানটাতে উল্লেখ করে নাই, তারপর আপনারা এটা একটু জোর দিয়ে পড়তে পারেন। আচ্ছা, ইভলিউশনের অনেকগুলো থিওরি আছে, ডারউইনের থিওরি আছে, ইয়ের থিওরি আছে, এই থিওরিগুলো একটু রিভিশন দিয়ে নিতে পারেন। থিওরির যে মূল বক্তব্যগুলো আছে, আপনি গোটা থিওরি মুখস্থ না করলেও অন্তত মূল যে বক্তব্যটা আছে সেটা আপনারা একটু খেয়াল করতে পারেন। যেমন হচ্ছে ডারউইনের যে থিওরিটা আছে, ডারউইনের মধ্যে পড়ছে হলো গিয়ে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। তো এখান থেকে ধরেন আপনার প্রশ্ন আসতে পারে যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কে প্রদান করেন, অথবা এই টাইপের। এটা খুবই ইজি প্রশ্ন। আবার ধরেন আপনার লেমার্কের যে সূত্রগুলো দেখেন, লেমার্কের যে থিওরি, এটার আরেকটা নাম হচ্ছে হলো গিয়া থিওরি অফ কি যেন, অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, বা অর্জিত গুণাবলীর উত্তরাধিকার, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। এই যে থিওরিটা আছে, এই থিওরিটা দিয়েছেন হচ্ছে ইয়ে ল্যামার্ক। এর পাশাপাশি আপনার নিউ ডারউইনিজম আছে, ডারউইন ওয়ালেস থিওরি আছে, ওয়ালেসের আপনার সাগরতল সম্প্রসারণ মতবাদ সম্পর্কে কিছু বলা আছে। এই যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলার খুব 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 জেনারেল যে টার্মগুলো আছে, সেই টার্মগুলো জানবেন এবং থিওরিগুলো সম্পর্কে জাস্ট একটা আইডিয়া রাখবেন। থিওরির খুব ডিটেলস একদম সমালোচনা পর্যন্ত একদম অনেক বেশি মাত্রায় ওইটার দরকার নাই, ওই থিওরির দরকার নেই, বাট একটু জেনারেলাইজ ধারণা রাখার চেষ্টা করবেন। স্পেসিয়েশনের ক্ষেত্রেও তাই, সিম্পেট্রিক, অ্যালোপেট্রিক স্পেসিয়েশন, এগুলো তো বললাম, এগুলোর উদাহরণ বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পারেন। ওকে, দেন আমাদের সেকেন্ড টপিক ইকোলজি। ফার্স্ট টপিক ছিল অনেকগুলো, সেগুলো শেষ হলো, সেকেন্ড টপিক। সেকেন্ড টপিক ইকোলজি। এই এই কোর্সটা বেশ সহজ তুলনামূলকভাবে, এখানে অল্প কয়েকটা টার্ম আছে, এইগুলো একটু ভালোভাবে জানলেই হয়ে যায়। এই জিনিসগুলোর ম্যাক্সিমাম জিনিসই পাবেন আপনি ইকোলজি যে বইটা আছে সেই বইতে। এনভায়রনমেন্টাল বায়োলজি নামক একটা কোর্স আছে অনার্স সেকেন্ড ইয়ারে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে পড়েছেন তাদের। এবং থার্ড ইয়ারে একটা কোর্স আছে ইকোলজি, এই দুইটা বইতে পাবেন। আহ, পরিবেশ জীববিজ্ঞান নামে একটা বই আছে, ওইখানেও পাবেন। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তারা ইকোলজির অনেক বই, নোট শিট যাই বলেন না কেন, এগুলো খুব কমন টপিক, এটা পাইতে পারেন। যদি বই টই না থাকে, তাহলে ইকোলজিক্যাল যে কোনো টার্ম নিয়ে আপনি ইন্টারনেটে সার্চ দিলে খুব ভালোভাবে এই জিনিসগুলো পেয়ে যাবেন, কারণ এগুলো খুব সহজ জিনিস এবং সব জায়গাতেই খুব ভালোভাবে পাওয়া যায়। সো আপনি যে কোনো জায়গা থেকে এটা দেখে নিতে পারেন। আচ্ছা, প্রথমত যেটা সেটা হচ্ছে ইকোসিস্টেম কি, এগুলা খুব সংজ্ঞা ভিত্তিক পড়াশোনা আমরা করেছি, এইখানে আসলে খুব বেশি কিছু নাই। ফুড চেইন, ফুড ওয়েব, ফুড পিরামিড, এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে পারেন। তিনটা কনসেপ্টের যে ডিফারেন্সগুলো আছে, এই ডিফারেন্সগুলো একটু ভালোভাবে জানতে পারেন। ইকোসিস্টেম অফ এ পন্ড, এই জিনিসটা একদম এখানে আপনাদের, এটা আমি খুব অবাক হয়েছি যে ইকোসিস্টেমে একদম ঠিক স্পেসিফিক করে দিছে শুধু পুকুরের ইকোসিস্টেমে। আপনার এস্টুয়ারির ইকোসিস্টেম পড়েছি, ম্যানগ্রোভ ইকোসিস্টেম পড়েছি,
পড়েছি আমরা, রিভারাইন ইকোসিস্টেম পড়েছি, তারপর হচ্ছে হলো গিয়া ওয়েটল্যান্ড, গ্রাসল্যান্ড বা কোনো ফরেস্ট, আর কোনো ইকোসিস্টেম দেয় না, শুধু পন্ড ইকোসিস্টেমই দিছে। সো যেহেতু পন্ড দিছে, শুধু পন্ডটা ভালো করে দেখেন, অন্যগুলো সম্পর্কে আই ডোন্ট নো কেন অন্যগুলা দেয় নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন। আচ্ছা, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে হচ্ছে হলো গিয়ে পরিবেশের যে আপনার অবনমন ঘটতেছে, পরিবেশের যে বিপর্যয়গুলা হচ্ছে, পরিবেশের যে ক্ষতিগুলা হচ্ছে, পরিবেশের যে দূষণগুলা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের এইখানটাতে আলোচিত বিষয়। এইগুলা সম্পর্কে আসলে খুব বেশি স্পেসিফিক তথ্য নাই, খুবই জেনারেলিস্ট পড়াশোনা। এখান থেকে আসলে আপনার ওইভাবে এমসিকিউতে আসার দেয়া যায়, একটা দুইটা প্রশ্ন কষ্ট করে বানানো যায়, বাট খুব বেশি যে বুঝার বিষয় আছে এরকম নাই। তবে হ্যাঁ, একটা বিষয় আপনারা একটু খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে হলো গিয়ে একটু রিসেন্ট ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন, যে পরিবেশের যে বিভিন্ন সূচক টুচকগুলো আছে, যে বিভিন্ন সূচকে বাংলাদেশের কি অবস্থান, বাংলাদেশে যেমন বাংলাদেশে বনভূমির পরিমাণ কত, বাংলাদেশের নদী কয়টা, বা নদীর ওয়েটল্যান্ড কি পরিমাণ আছে, ঠিক আছে। সো এই সকল বিষয় নিয়ে একটু, বা আপনার সাবজেক্টের সাথে যায় এই ধরনের খোঁজ খবর যদি ন্যাশনালি থাকে, সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারেন। ইফেক্ট অফ পলিউশন অন হিউম্যান হেলথ অ্যান্ড ইফেক্ট অফ পলিউশন অন ইকোনমি অফ বাংলাদেশ, এগুলো একদমই জেনারেলিস্ট পড়াশোনা, এটা আপনি কোনো বইতে পাবেন না, ঠিক আছে। মানে ওই ধরেন ইফেক্ট অফ পলিউশন অন ইকোনমি অফ বাংলাদেশ, এটা আসলে আপনি কোনো বইতে পাবেন না। এটা আপনার জেনারেল নলেজ বা ওই টাইপের উপর ভিত্তি করেই আপনাকে এটার উত্তর করতে হবে। ইফেক্ট অফ পলিউশন অন হিউম্যান হেলথ, এটা হচ্ছে হলো গিয়ে যে কোনো এনভায়রনমেন্টাল বায়োলজির যে বই বা ইকোলজির যে বইগুলো আছে, এগুলো একটু ঘেঁটে দেখতে পারেন, যে কিছু যদি পান সেটা একটু জেনে নিতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে জিওগ্রাফি। আমার মনে হয় এই একটা জায়গা যেখান থেকে খুব ভালো মাত্রায় প্রশ্ন আসতে পারে। জিওগ্রাফিক্যাল যে রিজিয়নগুলো আছে, আপনাদের আমাদের ওই যে পাঁচটা যে রিজিয়ন আছে, আপনার ওই যে ওরিয়েন্টাল রিজিয়ন, প্যালিয়ার্কটিক রিজিয়ন, নিউট্রপিক্যাল রিজিয়ন, তারপরে ওই পাশে অস্ট্রেলিয়ান আছে, ঠিক আছে। সো এই যে রিজিয়নগুলো আছে, এই রিজিয়নগুলোর আর একটা ব্যারিয়ারটা বা সীমানাটা বা ম্যাপটা আপনারা একটু জেনে যাবেন, যে আপনারা খুব সুন্দর দেখবেন ইউটিউব বা গুগল ঘাটলেই সুন্দর ম্যাপ পাবেন। ম্যাপটা একটু জেনে যাবেন যে কোন দেশ, কোন এলাকা আসলে কোন রিজিয়নের মধ্যে পড়েছে, এইটা একটু ভালো করে জানার চেষ্টা করবেন। ক্যারেক্টারিস্টিক্স খুবই সিম্পল, এটা হচ্ছে কোন প্রত্যেকটা রিজিয়নের বৈশিষ্ট্যগুলা একদম 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 জেনারেল ভাবে জানার চেষ্টা করবেন, খুব ডিটেলসে জানার দরকার নাই। বার্ডস এন্ড ম্যামালিয়ান ফনা, এটা একটু ভালো করছে যে অনেক কিছু ফনা না দিয়ে খুব স্পেসিফিক করে দিছে শুধুমাত্র দুইটা জায়গায়, অ্যাভিস এবং ম্যামালের মধ্যে। সো আপনি বার্ডস এবং ম্যামালিয়ান ফনাও যদি আপনি আসলে সবগুলার পড়তে যান, তাহলে আসলে খুব ঝামেলা হয়ে যাবে। আপনি সবগুলার চেয়ে আপনি একটু ওরিয়েন্টাল রিজিয়নের প্রতি জোর দিয়েন, কারণ বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল রিজিয়নে। বাংলাদেশের বার্ডস, ম্যামালস এবং এই যে ফনাগুলো আছে, এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করেন। এই জিনিসগুলা আপনি পাবেন হচ্ছে হলো গিয়ে, সবচেয়ে ভালো পাবেন হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইট ঘাটলে। আইইউসিএন এর একটা রেড লিস্ট আছে, আপনারা সবাই জানেন, এটা মনে হয় 2016, 17 বা 15 সালে এরকম কিছু একটা সময় করছিল, আমার মনে নাই। আহ, আহ, এই এই যে ওদের কিছু লিস্ট আপনারা দেখতে পারেন, এটা একটা। দুই নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে হলো গিয়া, এছাড়া আসলে বাংলা যে বইগুলো আছে এগুলাতে আসলে খুব বেশি ইনফরমেশন নাই। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসছেন তাদেরকে বলতেছি, বাংলা বইগুলোতে আসলে এই আইইউসিএন রেড লিস্ট বা এইগুলো সম্পর্কে খুব একটা আপডেটেড ইনফরমেশন আপনারা পাবেন না, বা আমি আর কোনো বই এরকম চোখে পড়ে নাই। সেক্ষেত্রে আপনারা একদম যে ওয়েবসাইটগুলো যেগুলো আছে সেগুলো ঘাঁটতে পারেন, ঘেঁটে আপনারা দেখতে পারেন যে বাংলাদেশে কত প্রজাতির পাখি পাওয়া যায়, কত প্রজাতির স্তন্যপায়ী পাওয়া যায়। এবং খালি স্তন্যপায়ী না দিয়ে আপনারা একটু একটু আরেকটু স্পেসিফিক ওয়েতে পড়বেন, যেমন ধরেন বাংলাদেশে যে আপনি এইভাবে যদি একটু চিন্তা করেন, কাইরোপটেরান কি পরিমাণ আছে, বা কাইরোপটেরান কাদের বলা হয়, আপনি যদি দেখেন সিটাসিয়ান কাদের বলা হয়, এরকম আলাদা আলাদা করে, হ্যাঁ, তারপর প্রাইমেটস কাদের বলা হয়, এরকম আলাদা আলাদা করে ওইগুলার কোনটার অধীনে কয়টা আছে একটা জেনারেলাইজ ধারণা রাখতে পারেন। ওয়ালেস লাইন এবং ওয়েবার লাইন এন্ডেমিক ফনা। এন্ডেমিক ফনা বলতে আপনি শুধুমাত্র এই বাংলাদেশের এন্ডেমিক ফনাগুলাই দেখেন, বাইরের খুব এন্ডেমিক ফনা যেগুলো বিখ্যাত এগুলো দু একটা দেখতে পারেন, যেমন ধরেন আপনার অস্ট্রেলিয়ান রিজনের জন্য ক্যাঙ্গারু খুব বিখ্যাত, এরকম। সো আরো অন্যান্য জায়গাতে যদি দু একটা এন্ডেমিক ফনা যেগুলো আছে, যেগুলো খুব বিখ্যাত, এগুলা কিছু সম্পর্কে আইডিয়া রাখতে পারেন। এন্ডেমিক ফনা আপনি মোটামুটি সবগুলো এলাকারই পড়তে পারেন,
ঠিক আছে, শুধু বাংলাদেশের পড়তে হবে এরকম না। ওয়ালেসের লাইন, ওয়েবারের লাইন, এটা হচ্ছে লেগে ওরিয়েন্টাল এবং হচ্ছে অস্ট্রেলিয়ান যে জিওগ্রাফিক্যাল রিজনগুলো আছে এদের মধ্যে কানেকশন তৈরি করে। সো এই যে এই যে দুইটা লাইন আছে এদের মধ্যে যে কানেকশন তৈরি করছে, এটার আশেপাশে বেশ কিছু দ্বীপ আছে এবং এরিয়া আছে, সেটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। আর নো সাফি জিজ্ঞেস করছেন মাদাগাস্কার পড়বো? আহ, পড়তে পারেন, পড়তে পারেন, বাট খুব বেশি ইম্পর্টেন্ট কিনা যায় না আসলে। এমসিকিউ বেসড কোশ্চেন তো কে কোথা থেকে কি করবে ওইভাবে বলা যায় না। তবে ম্যাক্সিমামই চেষ্টা করে এমন ইনফরমেশন দিতে যেগুলো আসলে স্টুডেন্টরা পড়ছে বা একটু রেলেভেন্ট থাকে। একদমই ইরেলেভেন্ট প্রশ্নকে আসলে মানুষজন এড়ায় চলে। যেমন মনে করেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে উগান্ডার জাতীয় পাখি কি, এটা আপনি নাই জানতে পারেন, এটা আপনার জানার কথাও না। ঠিক আছে, নাই জানতে পারেন, বাট বাংলাদেশের জাতীয় পাখি কোনটা এটা আপনার জানা উচিত। সো এইরকম যদি অনেক কিছু প্রশ্ন করে, ও আচ্ছা, ও মাদাগাস্কারের আর একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে হলো গিয়ে আপনার ডারউইনের খুব প্রিয় এলাকা ছিল। হ্যাঁ, সো আপনারা এগুলো একটু দেখতে পারেন। আচ্ছা, ওরিয়েন্টাল রিজিয়ন অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ বাংলাদেশ, মানে এখানে আবার এখানে কিছু তথ্য পেতে পারেন আপনারা, এটাও আপনারা জিওগ্রাফির যে বইগুলো আছে ইংলিশ, ওই বইগুলা ঘেটে আপনারা দেখতে পারেন যে মানে আহ, আহ, কি বলে আপনার ওরিয়েন্টাল রিজিয়নের একটা বড় অংশই হচ্ছে ওরিয়েন্টাল রিজিয়নের একটা বড় অংশই হচ্ছে আপনার বাংলাদেশ সাপোর্ট করে, যে বাংলাদেশ ওরিয়েন্টাল রিজিয়নে আসলে যদি ফনার পরিমাণ এত পার্সেন্ট থাকে তার মধ্যে বাংলাদেশে আসলে কত পার্সেন্ট আছে বা কিভাবে আছে, এই জিনিসগুলো দেখতে পারেন। ঠিক আছে। আন্নুর শাফি, আপনি মাদাগাস্কারে যদি ডারউইন ফিঞ্চ বা এই জাতীয় কোনো কিছু পড়তে চান তাহলে পড়তে পারেন, বাট এটা বেশ ডিপ পড়া, হ্যাঁ, বেশ ডিপ পড়া, আপনি জানার জন্য পড়তে পারেন। পরীক্ষায় আসতে পারে, অসম্ভব না। ওকে, নেক্সট টপিকে আসি আমরা। এটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, রিপ্রোডাকশন অ্যান্ড পপুলেশন ডাইনামিক্স, তিনটা পার্ট। হিউম্যান ফিজিওলজিটা হচ্ছে হলো গিয়া এ অংশে আছে, এখানে আপনার চারটা ফিজিওলজির কথা বলা আছে: ডাইজেশন, সার্কুলেশন, রেসপিরেশন অ্যান্ড এক্সপ্রেশন। এই চারটা জিনিসই আপনি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র যে বইটা আছে, প্রাণীবিদ্যা যে বই আছে, সেই বইতে আপনি খুব সুন্দর সাজানো গোছানো এবং কম্প্যাক্ট একটা আইডিয়া পাবেন। আপনি সেখান থেকে এটা খুব ভালোভাবেই দেখতে পারেন। পাশাপাশি আপনার যদি হিউম্যান ফিজিওলজির যে ইংলিশ ভার্সনের যে বইগুলো আছে, যে কোনো বইতে হিউম্যান ফিজিওলজি রিলেটেড যে কোনো বই আপনি এক্ষেত্রে ফলো করতে পারেন, অ্যাকসেপ্ট মেডিকেলের বই, কারণ ওরা অনেক ডিটেলস লেখে, ওইগুলা পড়া যাবে না। ওইগুলা বাদ দিয়ে আপনি জুলজির যে কোনো হিউম্যান ফিজিওলজির বই পড়তে পারেন। ঠিক আছে। তবে এইখানে আরেকটু আপনারা, আমি যদি আরেকটু বলি কোন কোন জায়গাটাতে খেয়াল করবেন, যেমন ধরবেন আপনি ডাইজেশন পড়তে গেছেন, স্যার ডাইজেশনে দেখবেন আপনার হচ্ছে হলো গিয়া যে প্রত্যেকটা আমাদের তো তিন ধরনের খাবারই ডাইজেস্ট হয়: লিপিড, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। সো কোন ধরনের খাবার ডাইজেশনে আসলে কোন ধরনের হরমোন কাজ করছে, এই জিনিসগুলোর দিকে আপনারা একটু নজর দিবেন। কোন ধরনের খাবার ডাইজেশনে কোন ধরনের হরমোনগুলো কাজ করছে সেটা একটু দেখবেন, হরমোনের নামগুলো। তারপর ধরেন আপনার ডাইজেশনের পরে যখন এগুলো অ্যাবজর্পশন হয়, তার মধ্যে ধরেন আপনার প্রোটিন এবং হচ্ছে হইলো গিয়া আহ, হ্যাঁ হ্যাঁ, কোন ধরনের কি কোন ধরনের এনজাইমগুলো কাজ করে সেটা একটু দেখবেন। আহ, তারপর হচ্ছে আপনার যখন আপনার এই ইয়েগুলো যখন অ্যাবজর্পশনের বিষয় আসে, অ্যাবজর্পশন প্রসেস কিন্তু আপনার লিপিডের অ্যাবজর্পশন প্রসেসটা একটু ভিন্ন, ওরা আবার কাইলোমাইক্রন তৈরি করে দেন হচ্ছে অ্যাবজর্ভ করে। সো লিপিডেরটা একটু ভিন্ন, এছাড়া প্রোটিন এবং এগুলাটা সেম, এই অ্যাবজর্পশনের বিষয়গুলো একটু দেখতে পারেন। এর পাশাপাশি আপনার এখানে স্থূলতা আছে, ওবিসিটির যে বিষয়গুলো সেটা দেখতে পারেন। আপনার তারপরে হচ্ছে আপনার এই যে ডাইজেশনের সাথে আরো কিছু রেলিভেন্ট বিষয় আছে, যেমন হচ্ছে আপনার বিভিন্ন এনজাইম আছে এবং সেই সাথে কিছু হরমোন আছে, এই জিনিসগুলো দেখতে পারেন। এখানে আপনার অনেকগুলো অর্গান কাজ করে, ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেগুলো আছে, পাঁচটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে, যেমন আপনার স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে। ওই পাশ থেকে আপনার যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডগুলো আছে, স্টমাক আছে। সো এই এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যাদেরকে বলা হয়, সো এই এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা গ্ল্যান্ড ধরে ধরে আপনারা পড়তে পারেন। এখান থেকে বেশ ভালো সম্ভাবনা আছে প্রশ্ন আসার। সার্কুলেশনের ক্ষেত্রেও তাই, সার্কুলেশনের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন, আচ্ছা, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস, যেগুলাই বলেন না কেন এগুলো সবগুলো হচ্ছে এর মধ্যেই পড়ে যায়।
ঠিক আছে, এগুলা সবগুলো ইয়ের মধ্যে পড়ে যায়, সো এখানে আসলে এটার মধ্যে আর আসে না। এগুলো সবগুলোই দেখতে হবে, আসলে প্রত্যেকটা বিষয়ই আছে। সার্কুলেশনের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস দেখতে পারেন, আপনাদের এইগুলো রিলেটেড বিভিন্ন ডিজিজ আছে। যেমন আপনি যদি সার্কুলেশনের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের এইচএসসির বইটাতে 4-5টা ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে আপনার। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক, তারপরে অ্যারিথমিয়া আছে। ঠিক আছে। সো এরকম অনেক ধরনের ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই জিনিসগুলো একটু দেখবেন। রেসপিরেশনের ক্ষেত্রে যেমন ধরেন সাইনোসাইটিস, ওটিটিস মিডিয়া, এক্সক্রিশনের ক্ষেত্রে কিডনি ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো নিয়েও আপনারা দেখবেন এক্সক্রিশনের ফিজিওলজির পাশাপাশি। পাশাপাশি আরো একটা জিনিস আছে। পাশাপাশি আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো গিয়ে আপনার আর এক্সক্রিশনের মধ্যে, এক্সক্রিশনের ক্ষেত্রে আপনার বেশ কিছু হরমোন কাজ করে, বেশ কিছু এনজাইম কাজ করে। হ্যাঁ, সো এইখানে যা যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই আপনারা দেখবেন। যদিও আপনার শুধুমাত্র ফিজিওলজি বলেছে, বাট ফিজিওলজির পাশাপাশি এটার মধ্যে বেশ কিছু নার্ভ জড়িত থাকতে পারে, বেশ কিছু হরমোন জড়িত থাকতে পারে, এনজাইম জড়িত থাকতে পারে, অনেক ধরনের ডিজিজ থাকতে পারে, এগুলা ট্রিটমেন্ট থাকতে পারে। আহ, এই এই জিনিসগুলো একটু আপনারা এখানে অ্যাড করে নেবেন। ওকে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে হলো গিয়া মেটাবলিজম। দুইটা মেটাবলিজমের কথা বলেছে, কার্বোহাইড্রেট মেটাবলিজম এবং প্রোটিন মেটাবলিজম। সো যেহেতু লিপিডটা বলে নাই, আপনাদের লিপিডটা দরকার নাই, শুধু দুইটা দেখেন তাইলেই হবে। এবং এই জিনিসগুলো যে বললাম আপনার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে পাবেন, এবং সেই সাথে হচ্ছে হিউম্যান ফিজিওলজির যে বিষয়টা আছে ওই যে কোনো একটা বইতে পেয়ে যেতে পারেন। ওকে। নেক্সট হচ্ছে হিউম্যান ফিজিওলজি, রিপ্রোডাকশন অ্যান্ড পপুলেশন ডাইনামিক্সের। এরপরে হচ্ছে গিয়া সি এবং ডি। সিতে হচ্ছে গ্যামিটোজেনেসিস, ওভারিয়ান সাইকেল, রোল অফ হরমোন ইন ওভারিয়ান সাইকেল, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, প্লাসেন্টা, বার্থ। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে সামান্য পরিমাণে পেতে পারেন। আহ, খুব বেশি ডিটেলস আপনি কতটুকু পাবেন জানি না, কিছু পাবেন, কিছু পাবেন, একটা আইডিয়া পাবেন। আর হচ্ছে হলো গিয়া আপনার হিউম্যান ফিজিওলজির কোনো বই পাইলে ওইখানকার যদি রিপ্রোডাকশন বা এই টাইপের টপিক থেকে আপনারা সেটা জেনে নিতে পারেন। পপুলেশন পপুলেশন ডাইনামিক্সটা আসলে আপনি কোনো বই ভাবে বলতে পারবো না। আমাদের ফোর্থ ইয়ারের দিকে একটা কোর্স আছে আপনার, ফ্যামিলি প্ল্যানিং, তারপর হচ্ছে পপুলেশন ডাইনামিক্স, সিস্টেমিক্স, এই যে বইটা আছে, ওই বইটাতে আপনারা একটু দেখে নিতে পারেন পপুলেশন ডাইনামিক্সের এবং হচ্ছে বার্থ কন্ট্রোলের যে মেজার্স গুলো আছে এর মধ্যে বা বার্থ কন্ট্রোল এবং প্র্যাকটিসের কিছু বিষয় আপনি এইচএসসির বইটাতে পেতে পারেন। আহ, আর বাট পপুলেশন ডাইনামিক্সের তেমন কিছু এই দিকটাতে পাবেন না। নেক্সট হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজির মধ্যে আপনারা এগস এর বিভিন্ন টাইপস আছে। এটা খুব সুন্দর একটা জায়গা যেখান থেকে প্রশ্ন আসতে পারে, এগ টাইপস। আপনারা নিশ্চয়ই জানেন ওই যে এক্স এর মানে ডিস্ট্রিবিউশন অফ ইয়াক অ্যান্ড হচ্ছে পজিশন অফ ইয়াক, এটার উপর ভিত্তি করে আলাদা আলাদা টাইপস আছে। ফার্টিলাইজেশনের ধরন আছে, ক্লিভেজ আছে, আপনার কয়েক ধরনের ক্লিভেজ আছে, ব্লাস্টুলেশন, গ্যাস্ট্রুলেশন, তারপর হচ্ছে অর্গানোজেনেসিস, বেশ কিছু টপিক আছে। সো এই টপিকগুলো হচ্ছে এমব্রায়োলজির। এটা আপনারা হচ্ছে ওই পিএস ভার্মার যে একটা বড় বই আছে, ওই বইটার মধ্যেই ম্যাক্সিমাম পেয়ে যাবেন। আহ, এছাড়া এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ অ্যামফিওক্সাস, এগুলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এগুলো হচ্ছে এমব্রায়োলজিতেই পাওয়ার সম্ভাবনা বেশি। তবে তবে সেল বায়োলজি যেটা আছে, সেল বায়োলজির মধ্যেও আপনারা এই জিনিসগুলো পেতে পারেন। এই বিষয়গুলো সেল বায়োলজি এবং এমব্রায়োলজি দুইটার মধ্যেই আলোচনা হয়। তবে এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে আপনারা এটার যে প্রথম অধ্যায়টা আছে, সেখানে আপনি ক্লিভেজ টাইপ সম্পর্কে খুব সামান্য একটু ধারণা পেতে পারেন। তবে আমার মনে হয় এটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাভয়েড করে অনার্স লেভেলের বই পড়াটাই বেটার। রাইট। তৃতীয় বর্ষে ডেভেলপমেন্টাল বায়োলজি বইতে আছে, হ্যাঁ থাকতে পারে, ডেভেলপমেন্টাল বায়োলজি বইতে থাকতে পারে। ওকে। ইকোনমিক জুলজি, এটা ফোর্থ ইয়ারের একটা কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এছাড়া ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ইয়ারে এটা থাকতে পারে, আমি জানি না কোন ইউনিভার্সিটিতে কোন ইয়ারে আছে। ইকোনমিক জুলজির মধ্যে আপনার বিভিন্ন কালচার বা এই জাতীয় জিনিসগুলো আছে, কার্প, প্রন, শ্রিম্প কালচার। তারপর এইখান থেকে আপনারা একটু ভালো করে কোন ধরনের কার্প মাছ কি কি আছে, কারা আছে, কোন ধরনের কার্প কিভাবে কালচার হয়, কালচার প্র্যাকটিসটা আপনি খুব বেশি না জানলেও
একটা জেনারেল আইডিয়া রাখবেন, এবং কোন ধরনের কার্প কোনটার কি আসে বিষয়ে একটু ডিটেলস জানবেন। প্রন এবং শ্রিম্প, এদের মধ্যে পার্থক্য আছে আপনারা জানেন। এগুলা সাতক্ষীরা বা এই জায়গাগুলোতে যেগুলোতে ইয়ে হয়, কিভাবে করে না করে, এই জিনিসগুলো দিবেন। তবে এখানে একটু এটা হচ্ছে শুধু মাছের ক্ষেত্রে। এটা ইকোনমিক জুলজি যে বইটা আছে ওই বইটাতে দেখতে পারেন। এই ইকোনমিক জুলজির ক্ষেত্রেই আচ্ছা, একজন লিখেছে মাস্টার্সে আছে এগুলো স্যার। আচ্ছা, মাস্টার্সে আসলে মাস্টার্সে যে এন্টোমোলজি সেখানে এটা থাকতে পারে, বা ফিশারিজ এটা থাকতে পারে। আমার মাস্টার্সের সাবজেক্টটা আসলে ভিন্ন। হ্যাঁ, 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 রাইট, ফিশারিজে এগুলো থাকতে পারে। এটা আসলে আমার আমার সাবজেক্টটা ভিন্ন হওয়ার কারণে মাস্টার্সের সবগুলো কোর্স সম্পর্কে আমার আইডিয়া নাই আসলে। তবে মাস্টার্সে ডেফিনেটলি এগুলো থাকবে। ইভেন আপনি অনার্সের যে বইগুলো আছে সেখানে আপনি মানে স্পেসিফিক কার্ব, প্রন এগুলো নিয়ে হালকা একটু ধারণা পেতে পারেন। ওকে। দেন হচ্ছে আপনার অ্যান্টোমোলজির যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে ইনসেক্ট পেস্ট, রাইস, জুট, সুগার কেন এবং স্টোর প্রোডাক্টস। এখানে আপনার একটু কষ্ট করে যে ধানের কি কি ধরনের রোগ হয় এটার একটা লিস্ট করতে পারেন, এবং কোন ধরনের রোগের জন্য কোন ধরনের ইনসেক্ট দায়ী। মাইন্ড ইট, এখানে আরেকটু বিষয় খেয়াল করবেন। আপনার ধরেন রাইসের ধরেন একটা রোগ হয়, সেটা হচ্ছে হলো গিয়া ধানের পাতা ধসা রোগ। সেটা মনে করেন হয় জ্যান্থোমোনাস ওরাইজি দিয়ে। সো এখন এটা হচ্ছে একটা অণুজীব, এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। মানে ব্যাকটেরিয়া আপনার পড়ার দরকার নাই, কারণ এটা আপনার এখানে হচ্ছে ইনসেক্ট পেস্ট অফ রাইস। সো আপনার শুধুমাত্র ইনসেক্ট যে পেস্টগুলো আছে, ধান, পাট, তারপর হচ্ছে আখ, এবং যে যে কোনো ধরনের স্টোর প্রোডাক্টে ওইগুলাই শুধু আপনারা একটা লিস্ট করেন। লিস্ট করে সায়েন্টিফিক নেম সহ রোগের নাম, রোগের নাম, তারপর হচ্ছে পাশাপাশি ইনসেক্টের নাম, এবং হচ্ছে হলো গিয়ে এই দুইটা জিনিস, অথবা ধরনটা যদি একটু সামান্য মনে রাখতে পারেন, এটুকুই হেনাফ। বায়োলজি অ্যান্ড নেচার অফ ড্যামেজ, মানে কোনটা কোন ধরনের ড্যামেজ করে বা কোনটা কোথায় করে। যেমন ধরেন এটা পাতায় আক্রমণ করে, না এটা কাণ্ডে আক্রমণ করে, না এটা ফলন কমায় দেয়, না কি করে, এই ধরনের বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এটা আসলে একসাথেই পড়া হয়ে যাবে। কন্ট্রোল মেজার্স অফ পেস্ট ইনসেক্ট, এটা আসলে যারা এন্টোমোলজিতে পড়েন ওরা হয়তোবা জানার কথা। বেশ কয়েক ধরনের কন্ট্রোল আছে, আপনার কেমিক্যাল কন্ট্রোল থাকতে পারে, বায়োলজিক্যাল কন্ট্রোল থাকতে পারে। এছাড়া হয়তোবা আমিও জানি না, এরকম আরো অনেক ধরনের কন্ট্রোল মেজার্স থাকতে পারে। সো এই এই জিনিসগুলো একটু আপনারা জানবেন, এবং এই জিনিসগুলো আপনারা এন্টোমোলজির যে কোনো বই থেকে আপনারা পড়ে নিতে। মাস্টার্সের এন্টোমোলজি বই থাকতে পারে, আর অনার্স লেভেলে আসলে এই ধরনের খুব বই আমার জানা নাই আসলে। অনার্স লেভেলে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছে এরকম বই জুলজিতে আমার জানা নেই। আহ বোটানির কোনো বই টই থাকতে পারে, অথবা ইয়েতে এন্টোমোলজির মধ্যে আছে। অনার্স ফোর্থ ইয়ারের কোন কোর্সে আছে আমি জানি না আসলে। ফোর্থ ইয়ারের এন্টোমোলজি কোর্স আছে মনে হয় একটা, যদি থেকে থাকে তাহলে সেখানে থাকতে পারে। ওকে। দেন হচ্ছে এপিকালচার, সেরিকালচার, এটা ইকোনমিক জুলজির একটা বই আছে, সেখানেই দেখতে পারেন। সেখানেই দেখতে পারেন, যেমন এপিকালচার, এপিকালচার যেটা আছে মৌমাছি পালন। হ্যাঁ, 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 ফোর্থ ইয়ারে এন্টোমোলজির একটা কোর্স আছে, রাইট। ফোর্থ ইয়ারের এন্টোমোলজির কোর্সটাতে আপনারা এটা পাবেন। এখানে ইকোনমিক জুলজির যে বিষয়টা আছে, এপিকালচার ইন বাংলাদেশ এন্ড সেরিকালচার ইন বাংলাদেশ, এটা ইকোনমিক জুলজিতেই পাবেন। এখানে আপনারা একটু বাংলাদেশে আসলে কত প্রজাতির মৌমাছি পাওয়া যায়, আমরা হয়তোবা ম্যাক্সিমামই এপিস ইন্ডিকা সম্পর্কে একটা আইডিয়া আছে, বাট এর পাশাপাশি কিন্তু এপিস ডরসাটা আছে, এপিস ফ্লোরিয়া আছে, আর অনেকগুলো এপিস আছে। সো সবগুলো সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করবেন। সেরিকালচারের ক্ষেত্রে গাছ, কোন ধরনের রেশম পোকা, কোন ধরনের গাছ, গাছের বৈজ্ঞানিক নাম টাম সহ একটু ডিটেলসটা জানা রাখবেন। এবং এদের লাইফ সাইকেল টাইকেল সম্পর্কে একটা হালকা আইডিয়া রাখবেন, যে কোকন আসলে কতদিন পরে ম্যাচিউরড হয়, কতদিন পরে হ্যাচ করে, কতটুকু এক এক ইয়া থেকে, একটা কোকন থেকে কি পরিমাণ সুতা বের করা যায়, এই বিষয়গুলো একটু জানবেন। পাশাপাশি হচ্ছে আপনার এখানে আরেকটা আছে, রোল অফ মস্কো, রোল অফ মস্কুইটো ইন ডিজিজ ট্রান্সমিশন, ম্যালেরিয়া ইরাডিকেশন, মস্কুইটো কন্ট্রোল মেজার্স। এইগুলা আসলে খুবই জেনারেলাইজ টার্ম। এইখানে আপনার এই যে মশার নাম ধাম, এবং তাদের যে ম্যালেরিয়া সম্পর্কে আপনি একটু ভালো করে জানতে পারেন। এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বইতে আছে, কিন্তু সমস্যা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বইতে যে অধ্যায়টা সেটা হচ্ছে শুধু ম্যালেরিয়া নিয়ে।
ঠিক আছে, শুধু ম্যালেরিয়া নিয়ে, বাট এখানে টপিকটা হচ্ছে ম্যালেরিয়া ইরাডিকেশন। ইরাডিকেশন নিয়ে আসলে খুব বেশি আলোচনা করা নাই। ঠিক আছে, তবে মসকুইটোর ডিজিজ ট্রান্সমিশন বা এই জাতীয় গুলো এন্টোমোলজির কোনো বই থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা সেকেন্ড পার্টটা আমরা মোটামুটি শেষ করেছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে জানাতে পারেন। যদি কর্তৃপক্ষ আপনাদের অডিওটা অন করার সুযোগ দেয় সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা না দিলে আপনি ইয়েতে প্রশ্ন করতে পারেন, লিখে প্রশ্ন দিতে পারেন। এরপর আমরা ফার্স্ট পার্টের আলোচনাটাতে ঢুকবো। হ্যাঁ, আপনি বেসিকটুকুই ভালো করে পড়ার চেষ্টা করেন আগে, ডিটেলসে কম যান, বেসিকটাই আগে ভালো করে পড়েন। লিখেন, আপনাদের যা যা প্রশ্ন আছে লিখতে থাকেন, অসুবিধা নেই। নুসরাত মুনিরা। আচ্ছা, পড়াশোনার জন্য জেনারেল পার্ট আর সাবজেক্টিভ পার্টে টাইম মেনটেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কিভাবে টাইম ডিভিশন করতে পারি? আচ্ছা, যাক। আপনাদের ক্ষেত্রে এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে টাইম ডিভিশনটা আসলে একান্তই নিজের কাছে। ধরেন আপনার একটা টপিক সম্পর্কে খুব ভালো ধারণা আছে, সো যেটা সম্পর্কে খুব ভালো ধারণা আছে সেটাকে আপনার পড়তে সময়টা একটু কম লাগবে, এটাই স্বাভাবিক। আর যেটা সম্পর্কে ধারণা কম সেটা পড়তে সময়টা একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। সো টাইম ম্যানেজমেন্টটা একদমই আপনার নিজের কাছে। তবে আপনি একটু চেষ্টা করেন যে প্রথমত ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পার্টেরই প্রত্যেকটা টপিক কোথায় কি আছে, কোনটা কি আছে, একবার অন্তত মুখস্থ পড়ার কথা একটা রিডিং দেওয়ার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, আপনি একটা ধরেন আপনি ইকোনমিক জুলজির একটা দুইটা তিনটা টপিক সম্পর্কে পড়তে চান। আপনি বইটা সংগ্রহ করেন, বইটা সংগ্রহ করে বই থেকে আপনি একবার থোরলি রিডিং পড়েন। যখন রিডিং পড়তে যাবেন, আপনি রিডিং পড়তে গিয়ে আপনার কাছে যেটা মনে হবে যে এই পার্টটা হয়তো বা পরীক্ষায় আসার মতো বা এই বিষয়টা মনে রাখার মতো, আপনি ওইটাকে একটু মার্ক করে রাখেন বা আন্ডারলাইন করে রাখেন, এবং বাকিটা হচ্ছে আপনি থোরলি রিডিং দিয়ে যান। এবং প্রত্যেকটা টপিক আপনি প্রথমেই মুখস্থ করতে যাবেন, ইয়ে করতে যাবেন, বিষয়টাতে না গিয়ে আপনি থোরলি একটা রিডিং দেন। রিডিং দিলেই দেখবেন আপনার পুরো বিষয়টা একবার গুছানো হয়ে গেছে, আপনি জানেন কোন কোন টপিকগুলো পড়বেন, কোথা থেকে পড়বেন, এবং অলরেডি আপনার একবার রিডিং দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আপনি যেগুলো আপনার ইজি বিষয় সেগুলো দেখবেন আপনার পড়লে এমনিই মনে থাকতেছে। আর যেগুলো একটু টাফ মনে হবে যে না এটা আসলে পড়তে হবে, সেটা তখন আপনি একটু গুছিয়ে একটু নোট ডাউন করে, অথবা একটু আহ, আহ, আপনার যদি মনে হয় যে একটু চিত্র দিয়ে অথবা ফ্লো চার্ট তৈরি করে, যে কোনো প্রসেস বা এগুলো যদি হয় সেভাবে আপনি একটু গুছায় ফেলেন। আপনার প্রথমত টার্গেট রাখেন পুরো বিষয়টা অন্তত একবার পড়বেন। ওয়াইল্ড লাইফের প্রাণীগুলোর সংখ্যা বিষয়ক টপিকগুলো কোনটা ফলো করব? বইয়ে আইইউসিএন 2000 সালের রিপোর্টটা দেওয়া আছে, কিন্তু আইইউসিএন 2015 একটা রিপোর্ট হয়েছে। এখন কথা হলো আমরা কোনটা ফলো করব। যেহেতু 2015 সালে আপডেটেড রিপোর্ট হয়েছে, সো 2000 সালের রিপোর্টটা ব্যাকডেটেড, ওইটাকে ফলো করার কোনো কারণ এখন আর আসলে নাই, কোনো যৌক্তিক কারণ নাই। সো আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে 2015 সালেরটাই ফলো করা উচিত। আর সেক্ষেত্রে আপনি যদি বইটা যেটা ফলো করতেছেন সেটা আসলে কোন এডিশনের বই, এটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, সেটা যদি অনেক পুরনো বই হয়ে থাকে তাহলে উচিত না ফলো করা। আমার মনে হয় আপনাদের 2015 সালটা ফলো করাটাই বেটার। আচ্ছা, শিপন দেবনাথ উনি বলছেন যে মেইন কথা বা কাজ হচ্ছে জুলজির টু পার্টের জন্য সব টপিকগুলো এইচএসসি অনার্স মাস্টার্সের বই থেকে খুঁজে বেসিকগুলো পড়তে হবে। হ্যাঁ, ঠিক তাই। আপনি বিভিন্ন জায়গাতে খোঁজ করবেন, যদি আর কোথাও না পান তাহলে আপনার জন্য সবচেয়ে বড় ভরসা হচ্ছে গুগল। সেখানে গুগল করবেন, তবে গুগল একটু পরে করবেন, আগে বইতে খুঁজবেন, কারণ গুগল খুঁজলে গুগল আপনাকে এত ইনফরমেশন দিবে যে আপনি আরো বেশি মাত্রায় বায়াসড হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে গুগল করার চেয়ে আগে একটু বইটা দেখে নেবেন। বেসিক কমপ্লিট করতে পারলে একটু ডিপে যাওয়া যায়। হ্যাঁ, বেসিক কমপ্লিট করার পরে আপনি একটু ডিপে যেতে পারেন। আচ্ছা, নতুন এডিশনের বইগুলোতে না, আপনি আপনি 2015 ফলো করেন, পুরোনোটা ফলো না করাটাই বেটার। আপনি আপনি 2015 ফলো করেন, 15-র পরে না যাওয়াটাই বেটার, 15-র আগে না যাওয়াটাই বেটার। আচ্ছা, প্রশ্ন ব্যাংক আসলে আমার কাছে নাই, আমি প্রশ্ন ব্যাংকটা দেখি নাই। আমি আপনাদেরকে একটু আগের আপডেট দেই, 2017 বা 18 সালের আপডেট।
আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। যখন আর কি আমি নিজে পরীক্ষা দিচ্ছি, তখন আমি নিজেই খুঁজছি যে আসলে জুলজির বই টই কিছু আছে কিনা, কিছু থেকে পড়া যায় কিনা, কিন্তু আমি আসলে খুঁজে হতাশ হয়েছি, আমি কোনো বই টই পাই নাই। বাট ইদানিং দেখতেছি যে প্রচুর পরিমাণে বই টই মনে হয় আসছে, ইভেন আমার ফেসবুকেও দু একবার নোটিফিকেশন বা সাজেশন আসছে। সো এইখান থেকে পড়লে আপনি প্রশ্ন কমন পাবেন এই গ্যারান্টি দেওয়াটা খুব কঠিন, তবে আপনি প্র্যাকটিসের জন্য একটা করতে পারেন। আহ, এখন আচ্ছা, আমি আপনাকে বলি আসলে ঘটনাটা হচ্ছে, প্রশ্ন কেমন হবে এই জিনিস হচ্ছে হলো গিয়ে যিনি প্রশ্ন করবেন তিনি বলতে পারবেন, আর কেউ না। যেমন ধরেন আপনাকে পিএসসি থেকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি প্রশ্ন করেন। যখন আপনি দায়িত্ব পাবেন, এরপরে হয়েছিল গিয়ে আপনি চিন্তা করবেন আপনি কি প্রশ্ন করবেন কি প্রশ্ন করবেন না। এখন যারা ধরেন আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এইটা সেটা প্রশ্ন করে, ওরা হয়তো বা বিগত বছরের প্রশ্ন প্রশ্ন কিছু পায় বা এইগুলা ধরে করার চেষ্টা করে। আর আপনাদের যারা, এরা যখন প্রশ্ন করতে যাবে এরা আসলে বিগত বছরের কোনো এমসিকিউ কোশ্চেন সেভাবে পাবে না। আর আর অবশ্যই মনে রাখবেন আপনার সাবজেক্টিভের যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোনো না কোনো জুলজির টিচারই করবেন। সেটা বিশ্ববিদ্যালয় লেভেলের টিচারও হতে পারে, সেটা আমাদের মতো শিক্ষা ক্যাডার যারা আছেন তাদের মধ্যে থেকে হতে পারে। কে কে হবেন বা কে করবেন প্রশ্ন, এটা আসলে এখন পর্যন্ত জানা যায় না বা আমরা জানি না কেউ। সো যিনি করেন না কেন তিনি অবশ্যই ওই গাইড বইতে যে প্রশ্নগুলা করে এই প্রশ্নগুলা দেখে প্রশ্ন করবেন, এটা আমার কাছে মনে হয় না। ঠিক আছে, আমার মনে হয় তিনি একদম প্রত্যেকটা বই বেসিক ধরেই প্রশ্ন করবেন। তবে গাইড বইগুলো যারা লিখেছেন, গাইড বইগুলো যারা লিখেছেন তারাও জুলজিতে পড়াশোনা করেই লিখেছেন। ঠিক আছে। আহ, হ্যাঁ, এটা যারা গাইড বইগুলো লিখেছেন তারাও হচ্ছে জুলজি নিয়েই পড়াশোনা করে লিখেছেন। সো আপনি শুধুমাত্র নিজের একটা প্র্যাকটিসের জন্য বইটই দেখতে পারেন, বাট প্রশ্ন এখান থেকে কমন পাবেন এটা বলা যায় না। জুলজির বিষয়গুলো আসলে হয় কি, এই প্রশ্নগুলো বিসিএস এর প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো আমরা পাই বিভিন্ন পাবলিকেশনসের সৌজন্যে, যেমন ধরেন অমুক পাবলিকেশন তমুক পাবলিকেশন তারা গাইড টাইড বের করে বিগত বছরের প্রশ্ন দিয়ে দেয়, তাই এগুলা থাকে। যেহেতু জুলজির লিখিত বই নিয়ে ওইরকম কোনো বইটই নাই, তাই কেউ ওইভাবে কষ্ট করে প্রশ্নগুলোও সংরক্ষণ করে না এবং সেভাবে নাই। তবে আমি পি টু এ কে, আমার সাথে যখন পি টু এ থেকে যোগাযোগ করে ক্লাস নেওয়ার ব্যাপারে, আমি ওনাদেরকে বলছিলাম যে এই জিনিসগুলো আসলে নাই, আপনারা যদি 2-4টা বছরের প্রশ্ন পারেন অন্তত একটু টাইপ করে দেন, যেগুলো রিসেন্ট 2-4 বছরের ছবি টবি পাওয়া যায় একটু টাইপ করে দেন, স্টুডেন্ট উপকৃত হবে। সো এটা আমি বলেছি, এখন দেখা যাক তারা যদি দিতে পারে কয়েক বছরের পাইতে পারেন। আচ্ছা, আমার মনে হয় আরো যদি কারো প্রশ্ন থাকে আপনারা লিখে দিতে পারেন। আমি ফার্স্ট পার্টে চলে যাচ্ছি, আমাদের টাইম অনেক শর্ট আসলে। আচ্ছা, ফার্স্ট পার্টি যেটা হচ্ছে এনিম্যাল ডাইভার্সিটি, এবং এইটা এইটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এইখানের অনেকগুলো টপিক আছে। প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এলাকা কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। এটা জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, আপনি দুইটা পত্রেই পাবেন। ঠিক আছে, তবে এটা একদম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম পত্র না, এটা হচ্ছে গিয়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে বইটা আছে সেইখানটাতে আপনি সবচেয়ে ভালো পাবেন। এই যে 3 ধরনের বায়োডাইভার্সিটি আছে আপনার, হচ্ছে গিয়ে জেনেটিক ডাইভার্সিটি, প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিফিক ডাইভার্সিটি, এবং আরেকটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। সো এই ডাইভার্সিটি একদম, বায়োডাইভার্সিটি কি কাকে বলে এটা যে কোনো বই থেকেই পাবেন, একটু কনসেপ্ট নিয়ে নিলেই আমার মনে হয় এনাফ, আর দরকার নেই। এরপরে ক্লাসিফিকেশন অফ ফাইল আপ টু ক্লাসেস উইথ ডায়াগনস্টিক ক্যারেক্টার অ্যান্ড এক্সাম্পল। এটা এটা এমন একটা টপিক, এটা আপনারা যারা পড়ছেন আপনারাও জানেন, এতগুলা এতগুলা পর্ব এদের আলটিমেটলি আমরা তো অনার্স লেভেলের রীতিমতো অর্ডার পর্যন্ত বা কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি পর্যন্ত ক্লাসিফিকেশন পড়তাম। সো ক্লাস পর্যন্ত আপনারা এইখানে আসছে। আপনারা ক্লাস পর্যন্ত যদি দেখেন তাহলে এনএলই ইয়ার ক্লাস পর্যন্ত দেখতে পারেন আপনারা। আহ, কি যেন বলে, করডাটার ক্ষেত্রে ক্লাস পর্যন্ত দেখতে পারেন। নন কোঅর্ডিনেট গুলোর ক্ষেত্রে যেগুলা অনেক বড় বড় ফাইলাম, যেমন আর্থ্রোপোডার মতো, এগুলার ক্ষেত্রে আহ, না যাওয়াই ভালো। অন্যগুলার ক্ষেত্রে একটু রিডিং দিতে পারেন যে কি কি ফাইলামের অধীনে কি কি ক্লাস আছে, একবার রিডিং পড়তে পারেন। খুব বেশি ক্যারেক্টারিস্টিক্সে যাওয়ার দরকার নাই।
বা খুব বেশি আপনি মুখস্থ করতে পারবেন না, শুধু যদি আপনার কাছে রেডিমেড থাকে আপনি একটা পড়তে পারেন, রিডিং দিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আপনার এখানে একটু উদাহরণগুলা দেখেন, যে কোনো একটা এনিমেলের নাম দিয়ে বলতে পারে যে এই এনিমেলটা আসলে কোন ক্লাসের, এই এনিমেলটা আসলে কোন ফাইলামের, এই টাইপের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে একটু এক্সাম্পল গুলার দিকে একটু নজর দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়া মরফোলজি, বায়োলজি অ্যান্ড লাইফ হিস্টোরি অফ অ্যান্টামোeba, প্যারামেশিয়াম অ্যান্ড আইমেরিয়া, তিনটার দিছে। আপনি এই তিনটার যে ডিটেইলস যে টপিকগুলো আছে, তিনটার ডিটেইলস যে টপিকগুলো আছে অত ডিটেইলস আপনি পারবেন না। আপনি মরফোলজিটা খুব সহজ, তিনটা জিনিসের মরফোলজিটা একটু ভালো করে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হয়েছিল গিয়ে তিনটা জিনিস হচ্ছিল গিয়ে, সরি, বিশেষ করে আইমেরিয়া হচ্ছে রোগ সৃষ্টি করে, অ্যান্টামোeba রোগ সৃষ্টি করে, প্যারামেশিয়ামের আরেকটা নাম আছে স্লিপার মলিকিউল, আইমেরিয়া কি ধরনের রিস্ক সৃষ্টি করে, কোন ধরনের প্রাণীতে রোগ সৃষ্টি করতে পারে, এই টাইপের বিষয়গুলো একটু জেনারেলাইজড করে পড়বেন। আপনার আইমেরিয়া লাইফ সাইকেল, লাইফ হিস্টোরি যদিও বলছে, দুই একটা লার্ভার নাম টাম জানতে পারেন, যে এই লার্ভা ওই লার্ভা পাওয়া যায়, বা অ্যান্টামোইবাতে যদি এই ধরনের পাওয়া যায়, এইগুলো সম্পর্কে একটু জানতে পারেন, বাট একদম ডিটেলস আপনার ইয়ে লাগবে না। বুঝতে পারছেন? শুধুমাত্র জেনারেল লাইফ স্টোরিটা আপনি দেখতে পারেন। আর হচ্ছে হলো গিয়ে বিশেষ করে এখানে যেটা এটা উল্লেখ করে নাই, তারপরে বলে রাখছি, রোগের নামগুলো, কে কোন রোগ করতেছে সেই রোগের নামগুলো একটু দেখতে পারেন। এগুলো সবগুলি আপনি প্রাণী বৈচিত্র্য এক যতগুলো নন কোঅর্ডিনেট আছে সবগুলি এনিম্যাল ডাইভার্সিটি ওয়ানে পাবেন। এবং ইংরেজি মাধ্যমের জন্য হচ্ছে আপনার ইনভার্টিব্রেট জুলজি, কোটপাল আছে, ভার্মা আছে, আর অনেক রাইটার আছে, যারটা খুশি আপনি দেখতে পারেন। ক্যানাল সিস্টেম অ্যান্ড এফিনিটিস অফ পরিফেরা, এখানে এফিনিটিসটা জরুরি, পরিফেরার সাথে এফিনিটিসটা একটু দেখতে পারেন। ক্যানাল সিস্টেমের ক্ষেত্রে ওই যে ক্লাসিফিকেশন আছে বললাম, তিন ধরনের ক্যানাল সিস্টেম পাওয়া যায়, কোনটাতে কি পাওয়া যায়, যে স্পিকিউলের একটু ভিন্নতা আছে, এই জিনিসগুলো একটু দেখতে পারেন। এখানে যদি আপনাকে বলছে ক্যানাল সিস্টেম, বাট আপনাকে কিন্তু পরিফেরার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যেন কোনোভাবেই মিস না হয়। কারণ আপনার এফিনিটিস আছে, এফিনিটিস মানেই হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলোর দিকে একটু নজর রাখবেন। এটা আপনার এই জিনিসগুলো আপনার ইয়েতেও পাবেন, যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আপনি যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র যে বইটা আছে প্রাণীবিদ্যা, সেখানেও হালকা পেয়ে যেতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনার মরফোলজি, রিপ্রোডাকশন অ্যান্ড লাইফস্টাইল অফ অবেলিয়া। অবেলিয়ার একটা খুব ভালো বিষয় চলে গিয়ে এটার মধ্যে পলিমরফিজম দেখা যায়, তিন ধরনের জোয়েড আছে, তিন ধরনের জোয়েডের নাম, কোন ধরনের জোয়েডের প্রধান কি ভূমিকাটা আছে, সেই জিনিসগুলো একটু দেখবেন। পলিমরফিজম অ্যান্ড কোরাল রিফস ইন নিডারিয়া, নিডারিয়ার যে কোরাল রিফ আছে, কোরাল রিফসের বুঝে কিছু টাইপসও আছে, এই জিনিসগুলো একটু আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এফ, এখানে লাইফ হিস্টোরি অ্যান্ড প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন অফ ফ্যাসিওলা হেপাটিক। আচ্ছা, প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন মানে একটা খুব টপিক, যেটা খুব পপুলার একটা টপিক, যেটা হচ্ছে পরীক্ষায় আসে, ইংরেজি বাংলা দুই মাধ্যমেই আসে। সো প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন একদম শুধু ফেসিউলা হ্যাপাটিকারই বিষয়টা এরকম না, এখানে হয়তো বা শুধু ফেসিউলা হ্যাপাটিকা লিখছে, পুরা প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনটাই দেখতে পারেন। এদের মধ্যে এই যে কোনোটাতে স্কোলেক্স পাওয়া যায়, কোনোটাতে হুক পাওয়া যায়, তারপর হচ্ছে এদের বাইরে কিউটিকলের আবরণ আছে, আপনার ভিতরে ডাইজেস্টিভ সিস্টেমের একটু ইয়ে আছে, এদের দর্শন ইন্দ্রিয় থাকে না, এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো একটু দেখবেন। টেনিয়া সোলিয়াম, সেটা শুকরের মধ্যে ইয়ে কাজ করে, ঠিক আছে। অ্যাসকারিস, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদের রোগগুলো জানবেন, কিভাবে করে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন জানবেন। আপনি সাথে চাইলে প্যাথোজেনোসিটিটাও পড়ে নিতে পারেন, কারণ হচ্ছে প্রশ্ন এগুলো থেকেই আসবে। লাইফ হিস্টোরি তো একদম খুব জেনারেল একটা বিষয়, যে কোনটাতে কোন ধরনের, যেমন ধরেন একটা লার্ভা দিয়ে বলো যে এই লার্ভা আসলে কোনটাতে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা লাইফ হিস্টোরি সম্পর্কে একটু জানা থাকলে ভালো হবে। এপিডেমিওলজি অ্যান্ড কন্ট্রোল মেজার্স, এটা এপিডেমিওলজি দেখতে পারেন, এখানে আসলে সামান্য কিছু থাকতে পারে। আহ, একদম জেনারেল একটা রিডিং দিয়ে নেবেন, ওইরকম স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না যেখান থেকে প্রশ্ন হতে পারে। ওকে, এরপরে হচ্ছে আপনার মোড অফ লাইফ অ্যান্ড রিপ্রোডাকশন অফ নেরিস অ্যান্ড হিরোডো ভার্মি কম্পোস্টিং। আচ্ছা, নেরিস এবং হিরোডোর ক্ষেত্রে তারা কোথায় থাকে এবং তাদের রিপ্রোডাকশন, খুব জেনারেল একটা রিডিং দিতে পারেন। মাউথ পার্টস অফ ইনসেক্ট, রেসপিরেশন, এক্সক্রেশন অ্যান্ড মেটামরফোসিস অফ ইনসেক্ট, এইটা খুব ভালো একটা টপিক। এখান থেকে বেশ অনেক কিছু আছে পড়ার, যেমন মাউথ পার্টসের যে অনেকগুলো টাইপস আছে আপনার, বা ইনসেক্ট অনেক ধরনের মাউথ পার্টস পাওয়া যায়, যেমন আপনার সাকিং টাইপ, পিয়ার্সিং টাইপ, তারপর হচ্ছে ল্যাপিং টাইপ, ঠিক আছে।
মেন্ডিবুলেট টাইপ, এরকম অনেক ধরনের মাউথ পার্টস আছে। তো কোন ধরনের মাউথ পার্টস আসলে কোন ধরনের ইনসেক্টে পাওয়া যায় উইথ এক্সাম্পল, সেই জিনিসগুলো আপনারা জানতে পারেন। ইনসেক্টের যে রেসপিরেশন আছে, ট্রাকিয়াল সিস্টেম, ট্রাকিয়াল সিস্টেমটা আপনারা প্রাণীবিজ্ঞান যে বইটা আছে, ইয়ার আর কি সেকেন্ড পেপার এইচএসসির, সেখানে ঘাসফড়িং নামে একটা অধ্যায় আছে, সেখানে আপনারা রেসপিরেশন সম্পর্কে, বিশেষ করে গ্রাস হোপারের রেসপিরেশন সম্পর্কে একটা আইডিয়া আপনারা সেখানে পাবেন। এছাড়া অন্যগুলো সম্পর্কে জেনারেলাইজড রেসপিরেশন গুলো আপনারা জানতে পারেন। এক্সট্রেশন এন্ড মেটামরফোসিস, মেটামরফোসিসের ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, মেটামরফোসিসের ক্ষেত্রে আপনার বেশ কিছু হরমোন আছে যারা কাজ করে। মেটামরফোসিসের টাইপ আছে কমপ্লিট এন্ড ইনকমপ্লিট, সেক্ষেত্রে আপনারা একটু এনিমেলের উদাহরণগুলোর দিকে একটু খেয়াল রাখবেন যে কোনটাতে আপনার মেটামরফোসিস আপনার কি বলে কমপ্লিট পাওয়া যাচ্ছে, কোনটাতে ইনকমপ্লিট পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলো, এই মেটামরফোসিসের মধ্যে অনেকগুলো টার্ম আছে এক্সট্রা, যেমন আপনার হচ্ছে কি বলে আপনার ইনস্টার, তারপর হচ্ছে মল্টিং, সো এই একডাইসিস, এই যে এইসব টার্মগুলো আছে, এই টার্মগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, এগুলো থেকে প্রশ্ন হতে পারে। এরা সেম সেম ফাইলামের, নেরিস এবং নিয়ান্থেস হচ্ছে সেম ফাইলামের, এরা সবাই এনিলিডার। হ্যাঁ, হয়তো আপনাকে এখানে দুইটা এনিম্যাল উল্লেখ করছে, বাট আপনি যদি আলাদা করে দেখেন সেক্ষেত্রে দুইটার ইয়ে থাকতে পারে, অথবা আপনি জেনারেলি ওইটা পড়ে নিতে পারেন। এনিম্যাল ডাইভার্সিটি, সরি, এখানে যেটা আছে আই নাম্বারে, বায়োলজি, মোড অফ লাইফ অ্যান্ড রিপ্রোডাকশন অফ পাইলা অ্যান্ড সেপিয়া। এখানে পাইলা এবং সেপিয়ার ক্ষেত্রেই শুধু উল্লেখ করেছে। সো পাইলা এবং সেপিয়ার ক্ষেত্রেই শুধু আপনারা এই দুইটা জিনিসই দেখবেন, রিপ্রোডাকশন, মোড অফ লাইফ, বায়োলজি। এরা সবাই হচ্ছিল গিয়ে মলাস্কা থেকে আসছে। মলাস্কা পর্বের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, যে এদের শেল কিভাবে ফরমেশন হয়, এই প্রসেস খুব সম্ভবত বইতে থাকতে পারে। ইকোনমিক ইম্পর্টেন্স মলাস্কাটা খুব বেশি, এগুলো অনেকে খায় দায়। ঠিক আছে, সো তারপর হচ্ছে কি আরেকটু বিষয় আছে কি, মলাস্কা থেকে আপনার ওই যে ঝিনুক ফরমেশন করা যায়, হ্যাঁ, পার্ল ফরমেশন। সো ঝিনুক যদি তৈরি করে, সেখানে কিভাবে তৈরি করে ওই প্রসেসটা আপনারা একটু জানতে পারেন। ঝিনুক তৈরি হওয়ার পরে মলাস্কার ক্ষেত্রে যেটা হবে যে আপনার আহ, এই যে কোন 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 ঝিনুক থেকে আসলে আপনার ইয়েটা পাওয়া যায়, পিঙ্ক টাটা গণভুক্ত বেশ কিছু প্রজাতি আছে। সো এই প্রজাতিগুলোর ঝিনুক থেকেই হচ্ছে আপনার মুক্তা পাওয়া যায়। সো এইগুলার দিকে একটু খেয়াল রাখবেন যে কোন কোন ঝিনুক থেকে মুক্তা পাচ্ছে, কিরকম ভাবে মুক্তা তৈরি হচ্ছে, ঝিনুকের নামগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এরপর হচ্ছে মরফোলজি অ্যান্ড রিপ্রোডাকশন অফ এখাইনাস কিউকামারিয়া অ্যাস্ট্রোপ্যাকটেন। আচ্ছা, এখানে বানানটা একটু ভুল আছে, অ্যাস্ট্রোডাকশন হয়ে গেছে, এটা হচ্ছে আসলে অ্যাস্ট্রোপ্যাকটেন হবে। আচ্ছা, অ্যাস্ট্রোপ্যাকটেন, ইখাইনাস এন্ড কিউকামারিয়া, এগুলোর ক্ষেত্রেও তাই, এরা সবাই এনিলিডার, এই সরি একাইনোডার্মাটার মধ্যে পড়ে। একাইনোডার্মাটার বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেমন ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, তারপরে এদের মধ্যে আপনার ওই যে পেডিসেলারি আছে, তারপর হচ্ছে এদের টিউব ফিট আছে। সো এই বৈশিষ্ট্যগুলোর দিকে একটু নজর দিবেন আপনারা। যদিও শুধু ওয়াটার ভাস্কুলার সিস্টেম বলেছে, বাট আপনি জেনারেলাইজ বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা রাখবেন। কে নাম্বার হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কর্ডাটার মধ্যে ঢুকছে মরফোলজি অ্যান্ড মোড অফ লাইফ অফ এসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা, প্যাট্রোমাইজন এবং মিক্সিনি। এই এই জায়গাটাতে একটা কনফিউশন সৃষ্টি হয়। এগুলোর মধ্যে একটু ভাগ আছে, যেমন কারা ইউরোকর্ডাটা, কারা সেফালোকর্ডাটা। ঠিক আছে, সো ইউরোকর্ডাটার মধ্যে আবার ফ্যামিলি মানে ইয়ে আছে, আবার ইউরোকর্ডাটা তো আপনার সাবফাইলাম, সাবফাইলামের অধীনে আবার ক্লাস আছে, লার্ভেসি, এসিডিএসি, লার্ভেসি, এরকম বেশ কিছু ক্লাস আছে। আবার ইসেফালোকর্ডাটার অধীনেও ক্লাস আছে, হ্যাঁ। আবার হচ্ছে একইভাবে ভার্টিব্রাটার অধীনেও ক্লাস আছে। সো আপনারা হচ্ছে কি ওই যে ক্লাস, কে কোন ক্লাসে পড়তেছে, কার কি বৈশিষ্ট্য, সেটা একটু ভালো করে জেনে রাখবেন। প্যাট্রোমাইজন এবং মিক্সিনি মোটামুটি ভাবে একরকমই মনে হয়, হ্যাঁ, বাট এদের দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে, এটা ডিটেলসটা একটু জানবেন। এটা এনিম্যাল ডাইভার্সিটি ওয়ান ইনভার্টিব্রেট জুলজি না, এটা আসলে ভার্টিব্রেট জুলজিতে পাবেন আপনারা, এটা ভুল আছে, ভার্টিব্রেট জুলজিতে পাবেন। আরেকটা জিনিস, প্যাট্রোমাইজন, মিক্সিনি এবং এসিডিয়া সম্পর্কে, ব্রাঙ্কিওস্টোমা সম্পর্কে আপনারা এইচএসসির সেকেন্ড পেপার যে বইটা আছে জুলজি, সেখানেও আপনারা একটু ধারণা পাবেন। তবে মেটামরফোসিস অফ এসিডিয়া এবং এফিনিটিস অফ এসিডিয়া,
এই দুইটা নিয়ে আসলে আপনি ইন্টারমিডিয়েটে খুব একটা পাবেন না, এটার জন্য আপনাকে অনার্সের বইগুলোই খাটতে হবে, এবং এখানে আপনারা বেশ ভালোই পাইতে পারেন। ঠিক আছে। আচ্ছা, মরফোলজি, ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম অফ স্কলিওডন অ্যান্ড লেবিওরোহিতা। আচ্ছা, এই দুইটার মধ্যে আপনারা লেবিওরোহিতার প্রতি জোর দিতে পারেন, কারণ এটা এইচএসসি তে আছে এবং অনেক বেশি মাত্রায় আলোচিত হয়। আহ, একদম আমরা যেটা বলি, কি বলবো আপনার, আহ, এদের যে আপনার মরফোলজিটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনি একটু দেখবেন। আপনার ওই যে লেবিওরোহিতা বলি, স্কলিওডন বলি, এদের মধ্যে আপনার দেখবেন ওই যে লেজের টাইপে একটু পার্থক্য থাকে। স্কলিওডন হচ্ছে কনড্রিকথিস, লেবিওরোহিতা হচ্ছে আপনার আর ইয়ের মধ্যে পড়ে আর কি, আপনার অ্যাক্টিনোপটেরিজের মধ্যে পড়ে। এদের লেজগুলো আছে হোমো সার্কাল আছে, হ্যাটারো সার্কাল আছে, ডাইফি সার্কাল আছে, তারপরে ফিনের একটু ভেরিয়েশন আছে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। এদের মধ্যে আপনার লেবিওর যে রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, ওরা হচ্ছে লোকে ফুলকার সাহায্যে চালায়। সো দুইটাই। সো এইগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করবেন। খুব জেনারেলাইজড ওয়েতে শুধু এদের আপনার ওই যে রেসপিরেশনটা একটু পড়ে নেবেন আর ডাইজেস্টিভটা একটু পড়ে নেবেন। টাইপস অফ স্কেলস এন্ড ফিনস ইন পিসেস, এটা তো অলরেডি বলেই ফেললাম। ওই যে মাছে চার ধরনের স্কেল পাওয়া যায়, গ্যানোয়েড পাওয়া যায়, টেন্টিনোয়েড পাওয়া যায়, সাইক্লোয়েড পাওয়া যায়, আরেকটা হচ্ছে হলো গিয়ে আপনার আরেকটা জন্য কি আছে ভুলে গেছি। সাইক্লয়েড, গ্যানয়েড, প্ল্যাকয়েড আইস পাওয়া যায়। সো এই কোন ধরনের আইস কি, কোনটার একটু বর্ণনা একটু হালকা করে জেনে রাখবেন, যেন এমসিকিউতে আসলে এই জিনিসগুলো পাওয়া যায়, বিশেষ করে কোন ফ্যামিলিতে কোন ধরনের পাওয়া যায়। ঠিক আছে, অ্যাক্টিনোপটেরিজিতে কোনটা পাওয়া যায়, সার্কোপটেরিজিতে কোনটা পাওয়া যায়, আর আপনার হচ্ছে ওই পাশে কন্ড্রিকথিসে কোনটা পাওয়া যায়, এই জিনিসগুলো একটু জেনে যাবেন। এরপর হচ্ছে মোড অফ লাইফ, রিপ্রোডাকশন অ্যান্ড প্যারেন্টাল কেয়ার ইন অ্যামফিবিয়ান্স। অ্যামফিবিয়ার যে বিষয়গুলো আছে, অ্যামফিবিয়ার প্যারেন্টাল কেয়ারটা খুব মজার, এবং এটা হচ্ছে হলো গিয়ে অনেক আলোচনা করে। এটা ভার্টিব্রেট জুলজিতেও পাইতে পারেন, সেই সাথে আরো একটা জায়গা আছে যেখান থেকে আমরা আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে হলো গিয়া এনিম্যাল বিহেভিয়ারের মধ্যে একটা এ প্রাণী আচরণ বা এনিম্যাল বিহেভিয়ার, এই এই যে বইগুলো আছে, এই বইগুলোর মধ্যে আপনারা আসতেছে না কেন, প্রাণী আচরণ, এই যে বইগুলো আছে, হ্যাঁ, ইথোলজির বই তো আপনারা পেতে পারেন। ইথোলজির বই তো আপনারা পেতে পারেন, বা প্রাণী আচরণের যে বইগুলো আছে সেখানটাতে আপনারা দেখে নিতে পারেন, এখানে আপনারা বেশ ভালো পাবেন। ওকে, কোথায় চলে গেলাম আমরা? আচ্ছা, সো এই আর কি, এই প্যারেন্টাল কেয়ারটা খুব ইম্পর্টেন্ট, আর অন্যগুলো তো যেমন আছে আছেই। ইকোনমিক ইম্পর্টেন্স অফ টোড অ্যান্ড ফ্রগ, এটা খুব জেনারেল, এটা নিয়ে খুব বেশি আহামরি কিছু নাই। এখানে ভ্যানোমাস স্নেক অ্যান্ড নন ভ্যানোমাস স্নেকের মধ্যে একটু পার্থক্য আছে, ওদের দাঁতের গঠনের মধ্যে পার্থক্য আছে। কেন এদেরকে আসলে পয়জনাস আর নন পয়জনাস স্নেক না বলে ভ্যানোমাস এবং নন ভ্যানোমাস স্নেক বলে, এই জিনিসগুলো নিয়ে একটা আহ, যুক্তি আছে, সেই জিনিসগুলো একটু দেখবেন। সাপের কামড়ের একটু পার্থক্য টার্থক্য আছে, এগুলো দেখবেন। দুই চারটা সাপের বৈজ্ঞানিক নাম টাম জানতে পারেন। মরফোলজি, হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট অফ ক্রোকোডাইল, এলিগেটরস অ্যান্ড ডাইনোসরস। আচ্ছা, আপনারা এখানে আসলে ডাইনোসর নিয়ে খুব বেশি না পড়লেও হবে, তবে ক্রোকোডাইল এবং এলিগেটরটা নিয়ে একটু পড়াশোনা করবেন, যে ক্রোকোডাইল কারা, এলিগেটর কারা, ক্রোকোডাইলের কি আছে, এলিগেটরের কি আছে, এই যা কিছু আছে সবগুলো একটু দেখে নিতে পারেন। ফ্লাইট অ্যাডাপ্টেশনটা খুব জরুরি, বিশেষ করে বার্ডসের ক্ষেত্রে। বার্ডসের অনেকগুলো মডিফিকেশন আছে ফ্লাইটস অ্যাডাপ্টেশনের জন্য, তাদের পালকের ভেরিয়েশন আছে, তাদের বডি শেপ আছে, তাদের এয়ার সেক আছে এক্সট্রা, তাদের মানে কি বলে বায়ুপূর্ণ অস্থি আছে। ঠিক আছে, সো অনেক কিছু আছে যাদের ফ্লাইটের সাথে অ্যাডাপ্টেশন হয়। তারপর ফ্লাইটেড বার্ডস এন্ড নন ফ্লাইটলেস বার্ডস যারা আছে, মানে হচ্ছে হলো গিয়ে উড়তে পারে না এই ধরনের পাখি। পাখির মাইগ্রেশন নিয়ে অনেক ধরনের টাইপস আছে, সেগুলো একটু দেখতে পারেন। যেমন কয়েক ধরনের আছে, আন্তঃমহাদেশীয় আছে, তারপরে সিজনের উপর ভিত্তি করে আছে, স্থানের উপর ভিত্তি করে আছে, অনেক কিছুর উপর ভিত্তি করে মাছের পাখির মাইগ্রেশন আছে। সো এই টাইপস গুলো একটু ভালো করে দেখতে পারেন। এবং সেই সাথে যেটা করবেন সেটা হচ্ছে হলো গিয়ে আপনার ওই যে
উদাহরণ একটু দেখবেন, যেমন ফ্লাইটলেস বার্ডস কারা কারা আছে, দুই চারটা বৈজ্ঞানিক নাম এবং উদাহরণ একটু জেনে রাখবেন। মাইগ্রেটরি বার্ডস আসলে কারা কারা আছে বাংলাদেশে, দুই চারটা পাখির বৈজ্ঞানিক নাম জেনে রাখবেন। আমাদের যে ক্লাসটা আছে, মানে ওই ম্যামালিয়া যেটা আর কি, ভার্টিব্রাটা উপপর্বের অধীনে যে ম্যামালিয়া আছে, সে ম্যামালিয়ার মধ্যে আপনার তিন ধরনের ম্যামাল আছে। হ্যাঁ, একটা হচ্ছে হলো গিয়া এগ লেইং ম্যামাল, তারপরে আছে হলো গিয়া মার্সুপিয়াল ম্যামাল, এবং আরেকটা হচ্ছে হলো গিয়া আমরা ইউথেরিয়ান ম্যামাল বলি। ইউথেরিয়ান, প্রোটোথেরিয়ান, মেটাথেরিয়ান, এই যে ম্যামালগুলো, এদের একটু ক্যারেক্টারিস্টিক্স এর পার্থক্য আছে। ঠিক আছে, এগ লেইং ম্যামাল যেমন ধরেন আপনার প্লাটিপাস আছে, ওদের স্পেশালিটিটা কি, কেন ওদেরকে এগ লেইং ম্যামাল বলা হয়, ওদের এগটা কি ধরনের হয়। ঠিক আছে, ডিম পাড়ার পরেও কেন তাদেরকে এগ লেইং ম্যামাল বলা হয়। মার্সুপিয়ালদের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এবং আমাদের ক্ষেত্রে যারা আছে আমরা ইউথেরিয়ান, যদিও এটা এখানে উল্লেখ করে নাই, বাট এটা একটু দেখেন। তিন ধরনের ম্যামালের একটু ডিটেলসটা জানেন। একুয়াটিক ম্যামালস হচ্ছে হলো গিয়ে যারা সিটাসিয়ান, তাদেরকে বলা হয় একুয়াটিক ম্যামালস। বাংলাদেশে কি কি আছে, কারা আছে, এদের নামগুলো একটু জানবেন, যে বাংলাদেশে কত ধরনের ডলফিন আছে, এর মধ্যে নদীতে কতগুলো পাওয়া যায়, সাগরে কতগুলো পাওয়া যায়। একইভাবে হচ্ছে হলো গিয়া বাংলাদেশের যে সমুদ্র সীমা আছে, সেখানে কোনো তিমি টিমি বা এই জাতীয় কিছু আছে কিনা, এগুলো একটু দেখবেন। তো আমার আসলে এই পর্যন্তই ছিল প্রশ্ন।